এবং অন্য বিভাগেরও কেউ কেউ আছেন। এই বিশ্ববিদ্যালয়ের এবং অন্য আরো নানান প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আরো কোনো শিক্ষক আছেন আমি দেখতে পাচ্ছি। এতজন ছাত্র শিক্ষক হয়েছেন, এটা দেখলে একটা চেতাবনীর মতন এটা মনে হয় যে জীবন গিয়েছে চলে 20 বছরের পায়। যারা ক্লাসের ছাত্র ছিলেন তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত শিক্ষক। তো তাদের সবাইকে এবং যারা এখনো ছাত্র আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের সবাইকে আদর, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানিয়ে আমি কথা শুরু করছি। মূল কথায় আমার স্বপ্নটি ঘন্টাখানেক লাগবে। তার আগে 3-4 মিনিট আমি একটা অন্য না সংশ্লিষ্ট কথা বলে দিই। মূল কথায় যাওয়া সেটা কতটা বিধিসম্মত সতর্কীকরণ, সেটা হচ্ছে এই যে জীবনানন্দ নিয়ে কথা বলার কোনো যোগ্যতা, অধিকার এসবের প্রশ্ন প্রথমে এই কথা স্বীকার করতে আমার কোনো বাধা নেই, দ্বিধা নেই যে সত্যি সেরকম কোনো যোগ্যতা আমার নেই। এবং জীবনানন্দ এমন একজন মানুষ যার সম্পর্কে কোনো কথা খুব নিশ্চিত করে বলা মাত্র সেই কথার বিপক্ষতা করার লোক তৎক্ষণাৎ জন্ম নেয়। ফলে খুব নামজাদা বড় বড় কবি, সাহিত্যিক যারা কিংবা সমালোচক যারা, তারাও পরস্পরের সঙ্গে জীবনানন্দকে নিয়ে বারবার দ্বিমত হয়েছে, ঝগড়া করেছেন, একমত হননি কখনো। নামজাদা শ্রেষ্ঠ কবি যারা আলামলের বা কিছু আগের আমলের, তারাও অনেকে জীবনানন্দকে নিয়ে নিজের মত করে বই লিখেছেন, গোটা বই, খণ্ড লেখা, এবং তারাও প্রায় কেউই একমত হন। কিন্তু তা সত্ত্বেও সেই রচনাগুলির, কথাগুলির গুরুত্ব থেকে গেছে। জীবনানন্দকে কেন্দ্র করে তৈরি হওয়া আলাদা আলাদা অভিমত, অভিঘাতের প্রকাশ, সেগুলিও একটা সম্পদের মতো। তার একদিকে বুদ্ধদেব আছেন, সঞ্জয় ভট্টাচার্য আছেন, সমকালের পরকালের অন্যান্য সমালোচকেরা আছেন, হাল আমলেরও নামজাদা কবিরা আছেন। কিছু আগে অলোক রঞ্জন আমাদের ছেড়ে গেলেন, তাঁর চমৎকার কাজ আছে, লেখা আছে। কার নেই? জীবনানন্দের কাছে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ কবিরাই কখনো না কখনো গিয়েছেন, তাঁদের অভিমত, পঠন, পড়ার পদ্ধতি তার প্রস্তাব করেছেন, একরকম করে তাঁর একটা চেহারা তৈরি করেছেন। কিন্তু তাতেও যেটা বোঝা যায়, জীবনানন্দকে নিয়ে কথা বলে কাউকে সন্তুষ্ট করা যায় না। ফলে আমিও প্রথমে এটা বলে রাখা যে 2-1টি কথা আমি বলবো তার কোনোটাই প্রায় আমার নিজের কথা নয়। নিজের কথা বলে কোনো কথাই আসলে আমাদের খুব একটা থাকে না। নিজের কথা বলে একটা অহংকার থাকে বটে, কিন্তু সব কথাই নিজেরও কথা, এইভাবেই হয়। তো সেইটা আমি আগে বলে রাখলাম। আপনাদের অনেকেই হয়তো কেউ হয়তো আমার কথার সঙ্গে সহমত হবেন না, সেটাই সম্ভব, স্বাভাবিক। সেই বিষয়ে আমি সচেতন। আর দ্বিতীয় এবং শেষ এই কথা শুরুর আগে আরেকটি কথা ছোট, সেটা হচ্ছে যে আমি লেখা বক্তৃতা পড়বো না, ফলে খানিকটা অগোছালো থাকবে। মাঝে মাঝে কাগজ খুঁজে পাবো না, একটু হাতড়াতে হবে। সেই সময়টুকু, সেই অসংলগ্নতাটুকু আপনারা আশা করি আমার একটু ক্ষমা করার চোখে দেখবেন। এই দুটি কথা বলে আমি আমার কথা শুরু করছি। আপনারা খেয়াল করেছেন আমার কথায় 3টে শব্দ শিরোনামে, ক্ষয়, ক্ষতি এবং ক্ষত, এই 3টে শব্দ পরপর আছে। তারপরেই জীবনানন্দের প্রসঙ্গ এসেছে এবং আধুনিকতার ইশতেহার, এই কথাটিও আমি সেখানে ব্যবহার করেছি। এখন জীবনানন্দ নিজে তো কোনো ইশতেহার লেখেননি, সবাই আমরা জানি। আধুনিকতার ইশতেহার বলে কোনো একটা সম্পূর্ণ ইশতেহার এটাও পৃথিবীতে নেই। আলাদা আলাদা করে আধুনিকতা বাদের মধ্যে থাকা নানান
কাব্য সাহিত্য, নাট্য ইত্যাদির আন্দোলন, তাদের তাদের পৃথক পৃথক ইশতেহার কখনো কখনো লিখেছেন বটে, কিন্তু সব মিলিয়ে গোটাগুটি আধুনিকতার ইশতেহার, সর্বজনমান্য, এইটা হচ্ছে আধুনিকতা। এর পান থেকে চুন খসলে আধুনিকতা চ্যুত হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই। আধুনিকতা সেই কারণে আলাদা আলাদা দেশে, কালে, আলাদা আলাদা ভাবে এনগেজড হয়েছে, তাই নিয়ে কথা হয়েছে, চর্চিত হয়েছে, বিবেচিত হয়েছে, কখনো কখনো প্রত্যাখ্যাত হয়েছে। আমরা এখন 2024-এ দাঁড়িয়ে একথাও তার সঙ্গে সঙ্গে জানি যে আধুনিকতাকে কেন্দ্র করে, সামনে রেখে, দাঁড় করিয়ে রেখে, তার সঙ্গে তর্ক করতে করতে আরো নানান কথা, যা আধুনিকোত্তর, আধুনিক শব্দটাকে একটা কালের সীমানায় দাঁড় করিয়ে রেখে তাকে টপকে যাওয়ার প্রবণতা, তাও দেখেছি, তাও দেখা বহুদিন হলো, অনেকদিন হলো। আধুনিকতা আদৌ বেঁচে আছে, নাকি উত্তর আধুনিকতার শব্দটির জন্ম হওয়া মাত্র আধুনিকতার মৃত্যু ঘটে গেছে? এ নিয়েও পণ্ডিতদের মধ্যে তর্ক হয়েছে, দার্শনিকদের মধ্যে, ভাবকদের মধ্যে। খুবই বিখ্যাত এরকম বেশ কয়েকটি তর্কের মধ্যে একটি তর্ক, তার এক প্রান্তে আধুনিকত্ব বা উত্তর আধুনিক চিন্তা ভাবনার যারা মানুষজন তারা আছেন, আর উল্টো পক্ষে পাহাড়ের মতন প্রায় দাঁড়িয়ে আছেন ইউর্গেন হাবেরমাস। ইউর্গেন হাবেরমাস তার অজস্র লেখা, ছোট লেখা, বড় লেখা, মাঝারি মাপের লেখা, বক্তৃতা, তর্ক, এসব নানা রকম আছে। আধুনিকতা বিষয়ে তার নিজের অভিমত আছে, সেসব কথাই আমি একটু পরে একবার প্রসঙ্গক্রমে আসবো। কিন্তু এই তর্কটা হাবেরমাসকে একদিকে রেখে উল্টো পক্ষে কখনো দেরিদা, কখনো অন্য কেউ, তারা তর্কটা চালানোর চেষ্টা করছে যে আধুনিকতা শেষ না আধুনিকতা চলছে, আধুনিকতা কতদিন, মডার্নিটির আয়ু সেইটা শেষ পর্যন্ত কোন বিন্দু পর্যন্ত যেতে পারে। ফলে তর্কটা যে নিষ্পত্তি হয়ে গেছে সম্পূর্ণ তা নয়, কিন্তু তা সত্ত্বেও একরকমের আধুনিকতার চর্চা আমাদের দেশের বাংলা ভাষা সাহিত্যে, বিশেষ করে 30-40-এর দশকে জীবনানন্দের কালে, তার মৃত্যুর পরে আরো অল্প কিছুদিন একরকম করে তৈরি হয়েছিল যে এইটা হচ্ছে আধুনিকতা। কবিদের রচনাতেই মূলত হয়েছিল। বুদ্ধদেব তার অন্যতম স্থপতিও বলা যেতে পারে, বুদ্ধদেব বসু। এভাবে বলাটা হয়তো খানিক অসমীচীন হবে, বুদ্ধদেব বসু খুবই মান্য, তার অবদানের সীমা নেই, কিন্তু তিনিও একটা সময়ে জীবনানন্দের জন্য তিনি যা করেছেন, তাকে আবিষ্কার করা, প্রতিষ্ঠা দেওয়া, সেসব আমরা জানি, কৃতজ্ঞতার সঙ্গে জানি। কিন্তু তার সত্ত্বেও বুদ্ধদেব বসুর এইরকম একটি ঘরানা কতকটা ছিল সেই সময়, সেও আমাদের জানা যে তিনি মাঝে মাঝে এরকম এক একজন কবির জন্য সার্টিফিকেট তৈরি করতেন না, যে ইনি ঠিক কবি, ইনি আধুনিক, ইনি ভালো, ইনি তত ভালো নন, এনারটা হচ্ছে, এনারটা হচ্ছে না। এবং এই কাজ উনি জীবনানন্দের সম্পর্কেও করেছেন, ক্ষেত্রেও করেছেন। যে জীবনানন্দকে, বাংলার ছাত্রদের এসব কথা বহুবার শোনা জানা, যে জীবনানন্দকে নিয়ে তিনি উচ্ছ্বসিত ছিলেন, তার সম্পর্কেই তিনি মাঝে মাঝে 2-4 বার অসন্তোষ প্রকাশ করছেন। কি লিখছেন আজকাল জীবনানন্দ, সম্পাদকীয়তে এরকম বাক্যও তিনি লিখেছেন। কখনো তিরস্কার করেছেন যে জীবনানন্দের কবিতায় রিপিটেশন এসে যাচ্ছে, পুনরাবৃত্তি, সেই একই হিজলের জানালা, সেই একই হিজল জারুল ইত্যাদির কথা, সেই সূর্যালোক। তিনি কি হারিয়ে ফেললেন বলার কথা, সংশয় প্রকাশ করেছেন। কিংবা তার থেকেও তীব্র আক্রমণও করেছেন কখনো কখনো জীবনানন্দের পরের দিকের কবিতায়, মানে বনলতা সেন উত্তরকালের কবিতায় অসন্তুষ্ট হয়েছেন, বিরক্ত হয়েছে, খানিক তিরস্কারের ভঙ্গিতেই বলেছেন যে জীবনানন্দ কি তাহলে আসলে এখন অন্যদের কথাই শেষ পর্যন্ত, এই শব্দগুলো বলেননি, আমি সেন্সটার কথা বলছি, তাহলে কি এখন লেগে পড়লেন চিৎকারের কবিতা লিখতে? তিনি কি এখন আসলে এত চারপাশ থেকে ধাক্কা খেতে থাকছিলেন, প্রস্তাব পাচ্ছিলেন, আক্রমণ শুনছিলেন, তাই কি তিনিও শেষ পর্যন্ত তার আমলে তার চারপাশের আরো অন্যান্য কবিদেরকে খানিকটা নকল করা শুরু করলেন? এইসব চিৎকারের কথা জীবনানন্দের কবিতায় কেন আসবে? তার কবিতায় যে ধরনের মেদুরতা ছিল, ধূসরতা ছিল, রহস্যময়তা ছিল, আলো আঁধারের ক্রমাগত যাতায়াত ছিল, যেসব ইন্দ্রিয় ঘন চিত্রকল্পের
অবিরাম ঝরে পড়া ছিল, সেই জীবনানন্দ কেন নেই? তিনি হারিয়ে গেলেন কেন? এও একরকম করে বলছে। যদিও এও আমরা জানি মৃত্যুর পরে, জীবনানন্দের মৃত্যুর পরে যে বড় লেখা লেখেন বুদ্ধদেব, তাতে এসব কথা তিনি আর তোলেননি, বরং তার কি অবদান বাংলার কবিতায়, সাহিত্যে কৃতজ্ঞতার সঙ্গে, আদরের সঙ্গে, ভারাক্রান্ত একটা ভঙ্গিতে তাও তিনি লিখেছেন। আমি এই কথাগুলো তুলছি এই কারণে যে জীবনানন্দের কবিতা, তিনি আধুনিকদের মধ্যে একজন প্রধান কবি, এইরকম বাক্যে যে জীবনানন্দকে অভ্যর্থনা করছেন বুদ্ধদেব, ম্লান এবং লাজুক মুখের একজন সদ্য ফুটে ওঠা কবি, তার কবিতা যত্ন করে ছাপাচ্ছেন, তার হয়ে লড়ছেন, অন্যদের যাবতীয় প্রতিক্রিয়ার বিরুদ্ধে বেশ খড়গহস্ত হচ্ছেন, তিনিও এবং তার সাঙ্গপাঙ্গ যারা, সাঙ্গপাঙ্গ এই শব্দটা নেতিবাচক অর্থে নেবেন না, একসঙ্গে আছেন এই অর্থেই বলছি, তারা যে আধুনিকতার মাপ তৈরি করছিলেন, সেই আধুনিকতার মধ্যে তাহলে এই সব কথাগুলি, যেগুলি জীবনানন্দের কবিতায় আবিষ্কার করে বুদ্ধদেব প্রীত হচ্ছিলেন, খুশি হচ্ছিলেন, সেই মাপগুলি প্রায় ছবির মতন আমাদের মাথার মধ্যে গেঁথে যাচ্ছে এবং এখনো আছে। এখনো জীবনানন্দ সম্পর্কে সাধারণ পাঠ অভ্যেস তার একটা বড় অংশ জুড়ে আছে। আচ্ছা, জীবনানন্দ মহাপৃথিবী থেকে তার লেখা বেঁকে গেল, তিনি আর আগের জীবনানন্দ রইলেন না। অনেক বেশি রাজনীতির কথা বললেন, লড়াইয়ের কথা বললেন, হইচই তার কবিতায় চিৎকার উঠে এলো, সেই আগের জীবনানন্দ। কেউ কেউ তাকে প্রশ্ন করেছেন যে আপনার কবিতার ভক্ত পাঠক যারা, তারা বারবার ওই ঘাই মুরগির গল্প শুনতে চায়, কিংবা লাশ কাটা ঘরের কথা শুনতে চায়, কিংবা বনলতা সেনের মতন ওই বিখ্যাত কবিতা আরো বেশি করে পেতে চাই। ওইটাই তাদের মাথার মধ্যে, চিন্তার মধ্যে, প্রত্যাশার মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে গেঁথে রাখা জীবনানন্দের চেহারা। তাতে নাকি জীবনানন্দ উত্তর দিয়েছিলেন, আমি কিছু কঠিন শব্দ ব্যবহার করি কবিতায়। আরো দু চারটে কথা তার সঙ্গে উঠে এসেছে। আমরা এও জানি জীবনানন্দ 46 সাল নাগাদ তার কবিতার সম্পর্কে একটা ছুটকো মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন প্রায়। বাংলা সাহিত্যের ছাত্ররা সকলেই জানেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মশাই, তখন তিনি সদ্য তরুণ, রামেন্দ্র দেশমুখর কবিতা সম্পর্কে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে জীবনানন্দের কবিতার আত্মঘাতী ক্লান্তির কথা তুলেছিলেন, যে বর্তমান কবির রচনায় জীবনানন্দের আত্মঘাতী ক্লান্তি নেই। সেই লেখা পড়ে ক্ষুব্ধ হয়ে জীবনানন্দ লম্বা চিঠি লিখেছিলেন, বইভাষা পত্রিকায় সে চিঠি ছাপা হয়েছিল। খুব এক হাত নেওয়া যাকে বলে, এক দুই করে লিখেছিলেন কাকে ক্লান্তি বলে। 46 সাল, এবং খুব স্পষ্ট করে যে কবিতার সূত্রে আত্মঘাতী ক্লান্তির কথা উল্লেখ করতে চাইছিলেন নীরেন্দ্রনাথ, সেই কবিতাটির একটা ভাষ্য তৈরি করার চেষ্টা করেছিলেন। বড় ভাষ্য নয়, ছোট একটা ক্লু, যে ক্লুটি খুব জরুরি সাহিত্য বিচারের ক্ষেত্রে, জীবনানন্দকে পড়ার ক্ষেত্রে। জীবনানন্দ উত্তরকালে এত বিস্তর সমালোচনার যে পাহাড় আমরা তৈরি করেছি, ব্যাখ্যা আর বিশ্লেষণ এখনো করেই চলেছি এবং নিশ্চয়ই করে যাব, করা উচিত। তাদের জন্য একটা ছোট্ট সমাধান সূত্র জীবনানন্দ ওই চিঠির মধ্যে, রাগত চিঠির মধ্যেও রেখেছিলেন। এটা খুব জরুরি, আমি আবার বলছি। সেটা হচ্ছে এই যে ওই কবিতায় বা আরো অনেক কবিতায় যে আমি আছে, সে আমি আসলে কবি আমি নই। ও তো একটা নাটকীয় উপস্থাপনা, ও তো একটা লোকের কথা। যে লোকটা এরকম ভূত দেখলো জ্যোৎস্নায়, তারপর একটা ছাড় দড়ি নিয়ে চলে গেল, এই লোকটা কে? কেন ভাবছেন জীবনানন্দের ক্লান্তির কথা? জীবনানন্দ ধরিয়ে দেন ওইখানে কবির কথা যদি কোথাও থেকেই থাকে, তাহলে কবিতার একেবারে শেষ কয়েকটা লাইন ওইখানে কবি ঢুকেছে আমি হয়ে, কবি আমি। তার আগে পর্যন্ত অন্য লোকের কথা বলছে কবি। এবং ওই সূত্রেই আধুনিক কবিতার ধরন, আধুনিকতার ধরন যা তিনি মনে করেন, তার একটা ব্যাখ্যাও লিখছেন জীবনানন্দ। আপনারা পড়েছেন সেই চিঠি, কিন্তু অনেক সময় আমার ছাত্রকালে এই চিঠি খুঁটিয়ে আমি পড়ি। ওই যেখানে উনি আপত্তিটুকু করেছেন ওইটুকুই খুব লোভের সঙ্গে, আহ্লাদের সঙ্গে খামচে তুলে নিয়ে তারপর বাকি চিঠির দিকে আর নজর দিয়ে পরে চোখে পড়েছে। ওইখানে উল্লেখ করেছিলেন যে আধুনিক কবিতায়, জীবনানন্দের আধুনিকতার
সম্পর্কে ধারণা কি? আধুনিক কবিতায় এই আমি সবসময় কবির সঙ্গে গুলিয়ে ফেলার কথা নয়। কখনো কখনো লিখছেন জীবনানন্দ, আমার অন্য কোনো কবিতায়, হালামালের কোনো কবিতায় এই নিয়ে চেষ্টা করেছি, দেখিয়েছি আমি কি করে আসতে পারে, কোথায় আসে, কখন আসে না। অতএব এই যে আমাদের সেই ছোটবেলা থেকে ক্লাস 7, 8, 9, 10 থেকে আমাদের চিরাচরিত ধারণা, কোনো একটা কথা, প্রসঙ্গ, তত্ত্ব, দৃষ্টিভঙ্গি, আমার যা মনে হচ্ছে, আমার রিডিং পাঠ, সেইটাকে সমর্থ করে তুলবার জন্য মাঝে মাঝে আমরা পেরে আনি, তাই কবি বলেছেন। কখনো কখনো তার সঙ্গে একটা তো জুড়ে দিই, তাই তো কবি বলেছেন বলে কবির যে কোনো অংশের, যে কোনো কালের, যে কোনো সময়কার স্থান, কাল ইত্যাদি বিবেচনা না করে সমস্ত কথাই কবির বচন, সমস্ত কথাই কবির নিজের ধর্মশাস্ত্রের মতো করে জানানো বাণী, গীতা কিংবা অন্যান্য এই ধরনের শাস্ত্রের মতন ধরে নিলে কবির বচনকে আমার বয়ানের সমর্থনে প্রমাণ আকারে দাঁড় করিয়ে এই গোটা ঝরাপালক থেকে শুরু করে শ্রেষ্ঠ কবিতায় যা প্রকাশ করে গিয়েছেন জীবনানন্দ এবং যা প্রকাশ করেননি, লিখে ট্রাঙ্কে রেখেছেন বা এদিক ওদিক ছড়িয়ে থেকেছে পত্রিকায় বা অন্যত্র, সেই সমস্ত কথাই আসলে জীবনানন্দের নিজের সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে কতগুলো সারমঞ্জান। এই হওয়ার কথা, মানে এই আমার সঙ্গে হয়েছে, সব আমার অভিজ্ঞতা, কেবল আমার, পরপর বলছি। হে বিশ্ববাসী পাঠক, তুমি শোনো, এই হচ্ছে জীবনানন্দের ব্যক্তি লোকটার কথা। এবং এভাবেই কার্যত আমাদের হাতে বেড়াতে হয়। জীবনানন্দের কবিতার বইয়ের সঙ্গে তার উপন্যাস মেলাতে পারি না। এক কবিতার সঙ্গে পরের দিনই লেখা আর একটা কবিতাকে মনে হয় কি করে এ সম্ভব হলো, সম্পূর্ণ অন্য কথা, আকাশ পাতাল, পরস্পর কাটাকুটি হয়ে যায়। সেই কাটাকুটিগুলিকে, পরস্পরের বিরোধগুলিকে সযত্নে এড়িয়ে গিয়ে আমরা পছন্দ মতো কেবল খাবলে খামচা মেরে এখান সেখান থেকে তার পছন্দসই, আমার পছন্দসই, আমার স্বার্থে, আমার যে প্রতিজ্ঞা, আমার যে প্রপোজিশন, তার স্বার্থে যে বাক্যটি, যে স্তবকটি, যে শব্দটি যথোপযুক্ত বলে মনে হচ্ছে, সেইটা তুলে নিয়ে এসে একজন কবিকে দান করা, একজন সম্পূর্ণ নিটল, কোন বিরোধহীন একটা লোককে দান করা, পয়গম্বরের মতন যিনি। এর বিরুদ্ধে কার্যত ওই চিঠিটিকে আমাদের পড়ে ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র আত্মঘাতী ক্লান্তি আমার কবিতায় নেই, এটাই নয়, তার সঙ্গে এগুলি আরো একটা জরুরি কথা ওই চিঠির মধ্যে ছিল। খানিক রাগত ভঙ্গিতে জীবনানন্দ লিখছিলেন যে আশাবাদ নিয়ে কি বলছেন আপনি, কি বলতে চান। আবার বলছি, আমি উদ্ধৃত করছি না, ভাবটুকু বলাবার চেষ্টা করছি। আশাবাদ, কবিতায় আশাবাদ থাকতেই হবে। কেমন আশাবাদ? কি বাজারে কিনতে পাওয়া যায়? আশাবাদ অত সোজা জিনিস নয়। খেয়াল করবো আমরা যদি চিঠি আরেকবার ভালো করে পড়ি, আশাবাদ এই কথাই ছিল। আমরা লক্ষ্য করবো আশা আর আশাবাদ এ দুই এক জিনিস নয়। আশা সম্পর্কে কথা বলেননি জীবনানন্দ, আশাবাদ নিয়ে বলেছে। এবং তাকে কেবলমাত্র ফরমাইশ মতো যেখানে সেখানে বিজ্ঞান বলছে বলে, বিজ্ঞান সম্মত বলে, বিজ্ঞানকে সামনে দাঁড় করিয়ে দিয়ে কখনো কখনো আমাদের পক্ষে আশাবাদ আছে বা আশাবাদ নেই, এরকম একটি যান্ত্রিক বিচার পদ্ধতি কবিতার পক্ষে ক্ষতিকর, সাহিত্যের পক্ষেও ক্ষতিকর। ইনফ্যাক্ট জীবনানন্দ বলেনি, আমি বলতে চাই আশাবাদের পক্ষেও খুব ক্ষতিকর। অতএব ওইখানে জীবনানন্দ সচেতন ভাবে জানাবার চেষ্টা করছেন যে নীরেন বাবুকে বলছি, তাকে সামনে পক্ষ করেই বলছি, আসলে বাকিদেরকেও বলছি যে বিজ্ঞান সম্পর্কে, যুক্তি কাঠামো সম্পর্কে, যুক্তির উপরে নির্ভরতা সম্পর্কে আমি সচেতন, আমি জানি। আমি বিজ্ঞান বিরোধী নই, আমি কেবল অতীন্দ্রিয় এক জগতের রহস্যময়তার কথা বলি তা নয়। কিন্তু কবিতার মতো করে, কবিতার স্বার্থে, কবিতার ভিতর থেকে, কবিতার প্রয়োজনে, কবিতার যৌক্তিকতা মেনে যদি তা না আসে, আসতেই পারে, আসলে ভালো, কোনো ক্ষতি নেই। আসবে না, আপনাকে আমি জোর করে আটকে রেখে দেবো তাও নয়। কিন্তু আশাবাদ ওরকম যখন তখন কবিতার মধ্যে প্রত্যাশা করা চলে। এই কতগুলো কথা জীবনানন্দ লিখছিলেন। আমি বলবার চেষ্টা করবো জীবনানন্দের
আধুনিকতা সম্পর্কে যে ধারণা তার কতগুলো ইশারা এই চিঠির মধ্যে খুঁজে পাওয়া যায়। এবং অতএব জীবনানন্দ যে কেবলমাত্র বুদ্ধদেবের বা বুদ্ধদেবদের আধুনিকতার কাঠামো তাতেই মজে ছিলেন না, তাতেই কেবল মুগ্ধ ছিলেন না, তাকে খানিকটা প্রসারিত করবারও চেষ্টা করছিলেন ঈশ্বর, সেকে নজর করার চেষ্টা করলেন। আমি হাবেরমাসের কথা বলছিলাম, হাবেরমাসের কথা একটুখানি ফিরে আসি আবার। যখন আধুনিকতার সমস্ত কিছু ফুরিয়ে গেছে, এখন তার ওই রেশনালিটির প্রতি, সায়েন্টিফিক টেম্পারের প্রতি যে ঝোঁক, আগ্রহ, আকাঙ্ক্ষা আধুনিকতার একটা কুললক্ষণ আকারে চিহ্নিত করা যায়, এবং সেই লক্ষণগুলি উপযুক্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবেশ এখন আর নেই, ধ্বংস হয়ে গিয়েছে, ওই মৌলিক কাঠামো লুপ্ত হয়ে গিয়েছে, এই কথা তারা বলছিলেন। তাদের প্রসঙ্গে তাদের হাবেরমাসের উত্তর অনেক বড় উত্তর, সব যুক্তির কথা আমি এখানে বলছি না, কিন্তু হাবেরমাসের পজিশন ছিল কি, মডার্নিটি কার্যকর একটি আনফিনিশড প্রজেক্ট। এই শব্দটি, এই কয়েনেজটি, এই এক্সপ্রেশনটি হাবেরমাস ব্যবহার করেন। তার সমস্ত পোটেনশিয়াল, সমস্ত সক্ষমতা, সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা, সে আরো যা যা দিতে পারে তা ফুরিয়ে যায়নি। 1981 খ্রিস্টাব্দে মডার্নিটি ভার্সাস পোস্ট মডার্নিটি নামক একটি বিখ্যাত বক্তৃতা দেন হাবেরমাস। আরো অনেক বিষয় লেখে, অনেক প্রবন্ধ বা বইও লেখে, কিন্তু এই বিশেষ বক্তৃতাটি নানা কারণে খুবই বিখ্যাত। সেখানে অনেক প্রসঙ্গের সঙ্গে মডার্নিটির আর কি দেওয়ার আছে এখন, এমনকি পোস্ট মডার্নিটি বলে যা চিহ্নিত করা হচ্ছে, ওই প্রবন্ধের কথা নয়, কিন্তু একটা ধারণার কথা, পোস্ট মডার্নিটি বলে যা চিহ্নিত করা হচ্ছে তাও আধুনিকতারই একটি এক্সটেনশন, তারই সক্ষমতার একটি প্রমাণ, তার বাইরে বা তার প্রতিস্পর্ধী কোনো অবস্থান নয় বলেও কেউ কেউ মনে করে। এখন এই নানা তর্ক আছে, এই যে একটি বাতিল প্রকল্প, এ কথায় সমস্ত নিষ্পত্তি হয়ে গেছে, নিশ্চয়ই উত্তর আধুনিকতাবাদী যারা, তারা এভাবেই বিষয়টিকে দেখবার চেষ্টা করবেন। হাবেরমাসকে তারা ততটা মর্যাদা দেবেন না যতটা দেরিদাকে দেবেন, সেসব তর্ক, সংঘাত, বিতর্ক চলতেই থাকবে, সেই দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন আপাতত নেই। আমি শুধু এটুকু বলতে চাইছি যে এলিয়ট কিংবা জয়েস কিংবা অংশত ইয়েটস, যার সম্পর্কে বই আমি এক্ষুনি পেলাম এবং যত্ন করে পড়ে দেখবো নিশ্চিতভাবে, এদেরকে সামনে রেখে যে আধুনিকতার একটা কাঠামো বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী, ভাবুকেরা ক্রমশ তৈরি করছিলেন, ভাবছিলেন, তারও বাইরে, এমনকি ইউরোপে, অন্যত্র নয়, ইউরোপেও বা ইউরোপের বাইরে, ইউরোপের অন্যান্য উপনিবেশগুলিতে যে যে সমস্ত কাণ্ড ঘটে চলেছে, আধুনিকতার নানান ছায়াপাত সেখান থেকেও সংগ্রহ করে তার ভিন্নতর, বৃহত্তর, ব্যাপকতর, বিস্তৃততর একটি চেহারা বা রূপ তৈরি করা সম্ভব। ওখানেই তা থেমে থাকুন। আপনারা জানেন যে লিটারারি নোটস এর কথা বলছিলেন উত্তম, কিংবা তার ডায়েরিতে 50 সালের কাছাকাছি সময় বা তার একটু পরে, মৃত্যুর বছরখানেক আগে, 52-53 এরকম সময় জীবনানন্দ যেসব নামের তালিকা করছেন, তার প্রিয় বই কেনা আছেন, তাতে অনেকেই আছে, তাতে কাফকার নামও আছে। সম্ভবত জীবনানন্দ জার্মান জানতেন না, তিনি কি জানতেন আর কি জানতেন না, কি করতেন আর কি করতেন না, সেসব বিষয়ে কোনো নিশ্চিত কথা বলা এখন মুশকিল। তার কারণ প্রতি 5 বছর অন্তর অন্তর সমস্ত আশ্চর্য ঘটনা আবিষ্কৃত হয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যা ধারণা, তাতে জীবনানন্দ জার্মান জানতেন। তার ইংরেজি অনুবাদের উপরে তাকে ভরসা করতে হয়েছে। কাফকা ইংরেজি অনুবাদে নিশ্চিত জীবনানন্দ পড়েছেন, পড়ার কথা, যে পরিমাণ আশ্চর্য পাঠক তিনি। কিন্তু ওই তালিকার মধ্যে যে নামগুলি উনি লিখেছেন, তার মধ্যে কাফকার নামও আছে, কিন্তু একমাত্র নাম কাফকার আমি কেটে দিয়েছি, কাটা। কাফকা কাটলেন কেন? এর কোনো উত্তর নেই। অনুমান থাকতে পারে নানা রকম। কাফকা পছন্দ নয় বলে, কাফকা এখনো পড়া বাকি আছে বলে, কাফকা অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করছে বলে, আরো নানা কথা হতে পারে, নানা কারণ হতে পারে। কিন্তু তিনিও, কাফকার ধরনও তার একটি আধুনিকতার প্রকল্পের মধ্যে, ভাবনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা যেতে পারে। এরকম আরো অজস্র নাম পরপর তালিকা করে বলে দেওয়া যায়, আমি সেসব থেকে আপাতত যাওয়ার চেষ্টা করছি। আমি শুধু এটা বলতে চাইছি, এইটুকুই আমার আপাতত প্রারম্ভিক কথা, যে আধুনিকতার যে চিহ্নিত চেহারা, রূপ মূলত বুদ্ধদেব
বসুর নেতৃত্বে তৈরি হচ্ছিল, জীবনানন্দ তাতে পুরোপুরি আট ছিলেন না। এবং আট ছিলেন না যে তা জীবনানন্দের এইসব বন্ধুদের মাঝে মাঝে প্রতিক্রিয়াতে, এমনকি বুদ্ধদেবেরও প্রতিক্রিয়াতে টের পাওয়া যায়। অথচ জীবনানন্দ প্রায় বাধাহীন ভাবে, নির্মম ভাবে এই সমস্ত সমালোচনা, আপত্তি ইত্যাদিতে ধাক্কা খেতে খেতে, আক্রান্ত হতে হতে, বিব্রত, বিরক্ত, সংকুচিত, পীড়িত, হতমান হতে হতে এগিয়েছেন এবং প্রাণপণে তার জায়গায় স্থিত থাকবার চেষ্টা করেছেন। তার লেখায় একেবারে গোড়ার দিকে লেখা থেকে যদি পরপর শুরু করা যায়, জীবনানন্দের লেখার যে বইপত্রগুলো প্রকাশের ক্রম যে আমরা পরপর জানি, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, প্রথমটাকে আমি আপাতত বাইরে রাখলাম, এবং তারপরে একের পর এক সাতটি তারার তিমির, অতিক্রম করে শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কবিতার জন্য তার নির্বাচিত কবিতাগুলি যা বইয়ের মধ্যে নেই সেই নির্বাচন, এবং মৃত্যুর পরে প্রকাশিত আরো যে সমস্ত বই, আরো দুটি বই। যদি আপাতত এইটুকুকে ধরি, যার সম্পর্কে তিনি সচেতন ভাবে লিপ্ত ছিলেন, তারপরে যে সমস্ত পাহাড় আবিষ্কৃত হলো তার কথা আপাতত বলছি। এই গোটা প্রক্রিয়ার মধ্যে যদি আপাতত তাকায়, মুশকিল হয় এই যে সাধারণভাবে আমাদের অভিজ্ঞতা বা প্রত্যাশা থাকে, আচ্ছা এই বইটার পরে এই বইটা, ধূসর পাণ্ডুলিপি, এই যুগ শেষ হলো 36, তারপরে 42 বনলতা সেন, তারপরে 52-তে তার দ্বিতীয় সংস্করণ, তাতে কিছু কবিতা যুক্ত হলো, 44-এ মহাপৃথিবী, 48-এ সাতটি তারার তিমির, এই যে পরপর পরপর এগোচ্ছে। তারপরে 54 সালে তার শ্রেষ্ঠ কবিতা, যার মধ্যে 48 থেকে 54-এর মাঝখানে আরো যা তিনি ভেবেছেন, পরিকল্পনা করেছেন, নিজের লেখাপত্র থেকে ঝাড়াই বাছাই করে আরো কতগুলো কবিতা বইতে থাকা উচিত বলে মনে করেছেন, এবং কবিতার বইগুলো থেকে কিছু কবিতা শ্রেষ্ঠ কবিতায় থাকা উচিত নয় বলে মনে করেছেন। এই বর্জন এবং সংগ্রহ, এই প্রক্রিয়াতে তৈরি হওয়া শ্রেষ্ঠ কবিতা তার মৃত্যুর সামান্য আগে, তার চূড়ান্ত কবিতা সম্পর্কে তার নিজের বিচারে শ্রেষ্ঠ বলে পরিচিত। এই গোটা চেহারাটাকে বিচার করতে গিয়ে আমরা যদি কেবল বইগুলির প্রকাশের সাল মাথায় রাখি এবং তার ভিত্তিতে যদি জীবনানন্দের একটি বিবর্তনের রূপরেখা তৈরি করতে চাই, এই হলো 27, এই হলো 36, এই হলো 42, তারপরে পরে একটা ক দিয়ে 52, তার মাঝে তার আগে 44, 48, 54, এই হচ্ছে জীবনানন্দের ক্রম। তাহলে খুব বিপদ হবে। বিপদ হবে কেন? বিপদ হবে এই কারণে যে সাধারণভাবে আমাদের এরকম ধারণা থাকতে পারে যে কবিতার বই যখন একটা বেরোলো, তারপরে যে বইটি বেরোচ্ছে সেটা আসলে আগের বইয়ের পরে লেখা সব বই। নাই ধারণা, কিন্তু এটা একটা জেনারেল ধারণা। কিন্তু তা তো জীবনানন্দের ক্ষেত্রে হয়নি। এমনকি মহাপৃথিবীর মধ্যে সংকলিত অনেকগুলি রচনা তা তিনি ধূসর পাণ্ডুলিপি প্রকাশের আগে লিখেছেন। বেলা বেলা কালবেলার মধ্যে সংকলিত বেশ কিছু রচনা তিনি বনলতা সেন লিখবার সময় লিখেছেন, ওই বই প্রকাশের সময় লিখেছেন, তার আগে লিখেছেন। ফলে যদি কেউ মনে করতে চায় যে বনলতা সেনের এই হচ্ছে টোন, আর বেলা বেলা কালবেলা একেবারে শেষ দিকে শেষ প্রান্তে এই হচ্ছে তার টোন, তাহলে নিশ্চয়ই একটা ক্রমপরিণতি থাকবে। এটা আগের টোন, এটা পরের টোন, কিন্তু তা তো হয় না, বই ধরে এগোবে। কারণ অনেকগুলো কবিতা কাছাকাছি, আমি একটা দুটো নাম আপনাদের কাছে বই, এই যে এত বড় একটা ধাঁ করে কথা বললাম, তার তো একটা দুটো ছোটখাটো প্রমাণ দেওয়া উচিত। ধরুন কয়েক মাসের তফাতে লেখা কবিতা, বড় জোর 1 বছর, বনলতা সেনের সংকলিত দ্বিতীয় সংস্করণে, তার পাশাপাশি আমি বেলা বেলা কাল বেলায় প্রকাশিত সংকলিত কবিতাগুলোর নাম পাশাপাশি বলেছি। সূর্য নক্ষত্র নারী, বেলা বেলা কাল, 1353, 1947 ধারে আছে। হেমন্ত রাতে, ওই 1353, ইতিহাস জান, ওই পৃথিবী সূর্যকে ঘিরে, ওই অন্ধকার থেকে, ওই সারাত শাহ 1355, মহাত্মা গান্ধী 1354, 48, এবং সম্ভবত হেরিটা। এই তালিকার পাশেই যদি এবারে রাখি মিত ভাষণ, বনলতা সেনের বই, এই বইয়ের অন্তর্গত কবিতা 1949, 1355, সুরঞ্জনা 1948, সবিতা 1948, সুচেতনা কিংবা অঘ্রাণ প্রান্তরে
1951। অথচ বইয়ের বিচার করতে গেলে বনলতা সেনের অন্তর্ভুক্ত কবিতা আর বেলাবেলার কালবেলার অন্তর্ভুক্ত কবিতা, যদি কবিতাগুলোর প্রকাশকাল, রচনাকাল অন্তত পক্ষে বা প্রকাশকাল যাই হোক কাছাকাছি হবে, হয়তো সব জীবনানন্দের ক্ষেত্রে এও বলা যায় কবে কোথায় লিখে প্রথম লিখেছিলেন লুকিয়ে, অনেক বাদে আরো 4 বার ঘষে বেজে তারপরে প্রকাশ করেছেন, ফলে রচনাকালটা ওরকম করে স্থির করা ভারী মুশকিল যদি ডায়েরির সাক্ষ্য না পাওয়া যায়। তবু তাহলে এবারে বনলতা সেন আর বেলাবেলা কালবেলা এদের মধ্যে টোনের তফাৎ, যে তফাৎটাকে মাথায় রেখে আমরা বহু রচনা, বহু সন্দর্ভ, বহু আলোচনা করে ফেলেছি কিন্তু, যে বনলতা সেনে তিনি হচ্ছেন অনেক বেশি ইন্দ্রিয় কেন্দ্রিক, অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি রোমান্টিক, অনেক বেশি চিত্রকল্পগুলি তার রহস্যময়, আর বেলাবেলা কালবেলার কবিতাগুলিতে তিনি অনেক চিত্রিত, অনেক বিস্তৃত, পৃথিবীর দিকে তাকাচ্ছেন, ব্লা 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 ব্লা। এই তো আর এরকম করে নিঃসংশয় বলে দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত কবিতা ধরে ধরে যথাসম্ভব রচনার কালগুলি অনুযায়ী একটা গোটা পূর্ণাঙ্গ অগ্রন্থিত সমেত সমস্ত কবিতার একটা নির্দিষ্ট ধারাক্রম তৈরি করা যায়। তাতেও আরো নানান নতুন সংকট এসে উপস্থিত হবে। আমার অন্ধকার আর অন্ধকার থেকে দুই ভিন্ন বইতে সংকলিত কবিতার প্রকাশকাল যদি মাথায় না রাখি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের খুব লোভ হবে যে এই আগে লিখেছেন অন্ধকার, তারপরে উনি আস্তে আস্তে বিবর্তিত হতে হতে এই লিখেছেন অন্ধকার থেকে। কিন্তু খুব পাশাপাশি রেখে যদি দেখা যায় যে দুটো কবিতা কিভাবে জীবনানন্দ জুড়ছেন, আনছেন, প্রকাশকাল ইত্যাদি মিলিক যদি মাথায় রাখা যায়, দেখা যাবে না তত দূর নয়, গায়ে গায়ে। অর্থাৎ চটজলদি ধাঁ করে আমার প্রত্যাশা মতো, আমার আধুনিকতার মাপ মতো ধূসরতার, রহস্যময়তার, বিষণ্ণতার, ক্ষয়ের, ডেকাডেন্সের দিকের প্রত্যাশা মতো যা আমি ইউরোপ থেকে মুখ্যত পেয়েছি বা দেখেছি বা জেনেছি, তার মতো জীবনানন্দকে আঁটিয়ে ফেলতে পারব। এ কথা নিয়ে কোনো সংশয়ই নেই। জীবনানন্দের প্রথম কয়েকটা বই বিশেষ করে তাতে বারবার ক্ষয়ের কথা আমি বলেছি। ক্ষয় শব্দটাই গুনে গুনে বের করা যায় অজস্রবার। রূপসী বাংলার যে লেখাপত্র তাতে সরাসরি ক্ষয় শব্দটি প্রত্যক্ষত অল্প আছে, বেশি নেই, কিন্তু তাতেও ক্ষয়ের বোধ আছে। ক্ষতি শব্দ যদি গুনে দেখবার চেষ্টা করি, তাহলে ক্ষতি শব্দটা ক্ষয় শব্দের মতো অত নেই। বাগদুয়েক ক্ষতি বলা কবিতা আমি আপনাদের পড়ে শোনাবো 2-3 আছে, বাগদুয়েক বেশি নয়। আর ক্ষত সবচেয়ে কম ব্যবহার আছে জীবনানন্দের কবিতার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে বেশি ভার। এটি আমার মূল আপনাদের কাছে দেখানোর, উপস্থাপন করবার বিষয়। এবং জীবনানন্দ কার্যত ক্ষয়ের কথা ভাবতে ভাবতে ক্ষততে গিয়ে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করেন এবং ক্ষত অর্জন করেন, এবং তার ফলাফল কি হয়। এবং এই অর্জিত ক্ষতই কার্যত জীবনানন্দের আধুনিকতার ইশতেহার, তার একটা গুরুত্বপূর্ণ অংশ। জীবনানন্দ আধুনিকতা বলতে যা প্রক্লেম করতে চান, যা বিশ্বাস করতে চান, আধুনিকতাকে সীমানা তিনি দাঁড় করাতে চান, গাঁথতে চান, বাঁধতে চান, তাতে এই ক্ষতের একটি জরুরি প্রয়োজনীয়তা আছে। এটি আমার প্রতিপাদ্য। তাতে ওরকম লাইন টেনে দিয়ে এই হচ্ছে আগের জীবনানন্দ, এই পরের জীবনানন্দ, এরকম আমি বলতে চাই। ও যাতায়াত ছিল, ওভারল্যাপ আছে, প্রচুর ওভারল্যাপ আছে। যেমন থাকে সাধারণ মানুষের, পয়গম্বরদের থাকে না। পর্ব থাকে, এই পর্ব আর ওই পর্ব, জল অচল। ঈশ্বরেরও থাকতে পারে, তিনি তো পর্ব অতিরিক্ত, পর্ব অতিক্রমে তার কোনো ভাগাভাগি নেই, কিন্তু পয়গম্বরদের থাকে। কিন্তু জীবনানন্দের এবং যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এই মাঝখানের অংশগুলি ব্লার থাকে, পেছন ফিরে আসা থাকে, আবার যাওয়া থাকে, কেমন করেই গেছে। ক্ষয় শব্দটিকে আমি দেখতে চাই, ক্ষয়, ক্ষতি, ক্ষত, 3টে শব্দ নিয়ে 3 মিনিট আমি আপনাদের কাছে প্রথমে একটুখানি বলবার চেষ্টা করি। 3টে শব্দকে আমি কিভাবে দেখার চেষ্টা করছি, দেখতে চাইছি। ক্ষয় সবাই বুঝি, যে যা ক্রমশ নষ্ট হচ্ছে, যা ক্রমশ কমছে, বিলীন হচ্ছে, মরে যাচ্ছে, প্রাচুর্য থেকে ঝরে পড়ছে, স্থানচ্যুত হচ্ছে, এরকম নানাভাবে ক্ষয় শব্দটিতে আমরা তাকাতে পারি, দেখতে পারি। কিন্তু ক্ষয়, যিনি বলছেন ক্ষয়ের কথা, ক্ষয়ছে, ক্ষইল,
হয়ে যায়, হয়ে যাবে, এসব কথা যিনি বলছেন, তাই করে দেখুন এই কথার বক্তা যিনি ক্ষয় দেখেন এবং ক্ষয়ের বিবরণ দেন, ক্ষয় সম্পর্কে বিবৃতি তৈরি করেন, তিনি ক্ষয়ের দর্শক প্রধানত। ওই যে ঘুরিছে, এই হলো ক্ষয়, তিনি বাইরে দাঁড়িয়ে। ক্ষতি ক্ষয়ের থেকে ঈষৎ আলাদা, কাছাকাছি, মূলে হয়তো তলিয়ে গিয়ে পৌঁছালে আদিতে একই রকম সূত্র থেকে এসেছে, সহজেই চট করে আবিষ্কার করে ফেলা যায়। কিন্তু ক্ষতি একটা জাজমেন্ট, ক্ষয় জাজমেন্ট নয়, কিন্তু ক্ষতিতে অনিবার্য একটা জাজমেন্ট আছে, তা লাভের সঙ্গে যুক্ত, তাকে লাভ নয়, এবং এমন একটি ঘটনা যাতে শেষ পর্যন্ত একটা মূল্যমান স্থির করার ইশারা আছে। ক্ষতি শব্দটি নিয়ে আপনারা আপনাদের অবসর সময়ে 5-7-10টা বাক্য তৈরি করে দেখবার চেষ্টা করলেই আশা করি টের পাওয়া যায়। ক্ষতি হয়েছে, ক্ষতি হলো, ক্ষতি হবে, যেসব বাক্যে আমরা ব্যবহার করি সেসব বাক্যে কার্যত ওই জাজমেন্ট থাকে, মূল্যমান তৈরি করা থাকে, নিরূপণ করা থাকে। আর ক্ষত, ক্ষয় এবং ক্ষতির থেকে তা আলাদা, সম্পূর্ণ। যদিও ক্ষয় আর ক্ষতির সঙ্গে তার যোগ আছে, শব্দগত দিক থেকে তো যোগ আছে, ভাবগত দিক থেকেও যোগ আছে, কিন্তু যোগের চেয়ে তফাতের দিক, পার্থক্যের দিক আরো বেশি তীব্র। কিরকম? ক্ষত আর বাইরের জিনিস নয়, ক্ষত ক্ষতির মতো কেবল ভ্যালু জাজমেন্টের বিষয় নয়, যা ছিল যা নেই তার বিবৃতি মাত্র নয়, ক্ষত ধারণ করা, যা আমার সত্তায় এসে দাঁড়ায়, যা আমার অস্তিত্বের অংশ হয়ে দাঁড়ায়, আমার দেহের, শরীরের, ত্বকের কিংবা অঙ্গের, প্রত্যঙ্গের, চিন্তা, অপরিবর্তনীয়, যা আমি মুছে ফেলতে পারি, এই মুছে ফেললাম চলে গেল না, তা হতে পারে এমন জিনিস যা আমি বহন করি। যে ক্ষত কার্যত আমার পরবর্তী সিদ্ধান্ত এবং আচরণগুলিকেও প্রভাবিত করতে পারে, কার্যত নির্ধারিত করে। ক্ষত অনুযায়ী আমার দেখা, পরের দেখা, ক্ষত থাকলে আরেক রকম দেখা তা তৈরি হতে পারে। খুব সহজ একটা উদাহরণ দিই আপনাদের, পরিচিত উদাহরণ। দেশভাগ যার ক্ষেত্রে ক্ষত তৈরি করে রেখেছে, দেশভাগ বিষয়ে তার বয়ান, সাধারণভাবে খুব পরিশ্রম করেছেন এমন লোকের কথা বলছেন, জেনারেলি তার বয়ান, আর দেশভাগ যার ক্ষেত্রে ক্ষত তৈরি করে রাখে প্রত্যক্ষ শরীরে, যা আপনার কাছে ক্ষয়ের বা ক্ষতির একটি ক্ষতিয়ান হয়ে থেকেছে, তার কথা, তার সিদ্ধান্ত, তার আচরণ, তার পরবর্তী কার্যকলাপ আলাদা হতে পারে। পরিশ্রম করে সেই ক্ষত অর্জন করে, গ্রহণ করে, বহন করে, তারপরে সচেতন, যুক্তিনিষ্ঠ আরো নানান ভাব পরম্পরা, কথা পরম্পরা, চিন্তা পরম্পরা যুক্ত করে নতুন সিদ্ধান্তের দিকে যেতে পারে, সে অন্য প্রসঙ্গ। কিন্তু সোজা কথায় ক্ষয় আর ক্ষতির চাইতে ক্ষত অনেক বেশি অভ্যন্তরীণ, শারীরিক, সত্তা সংলগ্ন, অস্তিত্বের সঙ্গে প্রায় জুড়ে থাকা। জীবনানন্দ প্রথম পর্বে বিশেষ করে ওই ধূসর পাণ্ডুলিপি, ওই রূপসী বাংলা, সেই সমস্ত পর্বের যেসব কবিতা মূলত লিখেছেন, সংতারিখ মিলিয়েই ভাবার চেষ্টা করছে আপাতত। কোন সময় প্রকাশ, যেমন করে অন্ততপক্ষে দেবীপ্রসাদ আমাদের প্রকাশের একটা ইশারা তার সংগ্রহে তৈরি করে দিয়েছেন, সেই অনুযায়ী যদি খানিক এগোই তাহলে লক্ষ্য করা যাবে রূপসী বাংলা পর্যন্ত, বিশেষ করে মহাপৃথিবীতেও খানিক দূর জীবনানন্দ প্রচুর ক্ষয়ের কথা বলেন। ক্ষয় শব্দটি সহ বলেন অথবা ক্ষয় শব্দটি না উল্লেখ করেন, কার্যত ক্ষয়েরই কথা বলেন। এ প্রসঙ্গে আমি একটুখানি রূপসী বাংলা নিয়ে ছোট্ট একটা মন্তব্য করি। আপনাদের যারা মাস্টারমশাই তারা এসব জানেন, ছাত্রদের জন্য বিশেষ করে বলছি যে রূপসী বাংলা এই কবিতার বইটি নানা কারণে আমাদের সাধারণভাবে বাংলা সমাজ ভাবনা ইত্যাদিতে যুক্ত হয়ে আছে, যে বাংলার রূপ এবং সৌন্দর্য প্রকাশকারী একটি আদর্শ কবিতার বই, যেখানে বাংলার সৌন্দর্য, বাংলার গ্রাম বাংলার সৌন্দর্য খুব খুঁজে পাওয়া যায়। সে যায়, একদম মিথ্যা তা নয়, ভুল তা নয়, কিন্তু এই বইটির বিষয় তা নয়। যদি খুব যত্ন করে এই কবিতায় বাংলার
সৌন্দর্যের নানান চেহারা তালিকা করতে থাকি 1 2 3 4 করে, তাহলে খানিক দূর তালিকা করার পরে আমাদের নিশ্চিত চোখে পড়বে যে এই যে কার্যত তালিকার কথা, সৌন্দর্যের তালিকা তৈরি করছে না এই কবিতাগুলো। এই বইয়ের অধিকাংশ কবিতা, সব কবিতার কথা বলবো না, অধিকাংশ কবিতা সেই তালিকা তৈরি করতে করতে আসলে একটি অন্তর্লীন ব্যথার কথা বলছে, যে এগুলি ফ্লিটিং, এগুলি চলে যাচ্ছে, এগুলি সরে নড়ে গেছে, এগুলি আর আগের মতো নেই, এগুলি অন্তর্হিত, এগুলি সব মরে গেছে, এগুলি কবেকার কথা। একটি বৃহৎ ধাবমান প্রবাহমান মৃত্যুর রেশ তাও এখন রয়েছে, তাকেই আমি দেখছি বাংলা দেখার, বাংলা সৌন্দর্য দেখার ছলে। ফলে এই কবিতা বইয়ের অধিকাংশ কবিতা যতটা স্থানিক সৌন্দর্যের কথা, ততটাই কালিক ক্ষয়ের কথাও বলে। আমি 2 3টে এক্সাম্পল আপনাদেরকে দেখাই। সকলেরই পড়া, বারবার পড়া, তা সত্ত্বেও জীবনানন্দের কবিতার যখন কথা হয় তখন এইটা আমার একটা বড় লোভের জায়গা ছিল, যে আর যাই হোক কথাবার্তা যা হবে সে নতুন কথা কিছু তেমন নেই, কিন্তু জীবনানন্দের কবিতা অন্তত পক্ষে পড়া যায়। নতুন তরুণ ছাত্র ছাত্রী বন্ধুরা, তাদের সামনে জীবনানন্দের কবিতা পড়তে পারাই একটা আলাদা প্রাপ্তিক ব্যাপার, শুধু পড়া, ব্যাখ্যা ছাড়া। তবু আমি 2 একটা ছোটখাটো ব্যাখ্যার কথা বা মন্তব্যের কথা বলতে হবে, একদম না বললে হবে না। ধরুন আমি আপনাদের সামনে যদি রূপসী বাংলার 2 4টে কবিতা পড়ে শোনাই, ক্ষয় শব্দটা যেখানে নেই কিন্তু ক্ষয় আছে টের পাওয়া যায়। ধরুন 16 নম্বর কবিতা, সবটা পড়বো না, 3 4টে পড়বো, যেহেতু অত সময় পাওয়া যাবে না, মাঝখান থেকে পড়ছি। যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, রঙগুলো খেয়াল করুন, হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমারে যদি পাও নাকো লাল শাক ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চাল তার গায়, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান, যার ডাক শুনে রাঙা রৌদ্রের চিল আর শালিকের ভিড় একদিন ছেড়ে যাবে আম জাম বনের নীল বাংলার তীর, যার ডাক শুনে আজ খেতে খেতে ঝরিতেছে খই আর মৌরির কাঁঠান, কবে যে আসিবে মৃত্যু, বাসমতি চালে ভেজা সাদা হাত খান, রাখো বুকে হে কিশোরী, গোরচনা রূপে আমি করিব যে স্নান। এই কবিতার মাঝখানে পুরো পর্ব জুড়ে চলে যাবে চলে যাবে চলে যাবে, চলে গেছে চলে গেছে চলে গেছে, এটি বলছি। বাইরের রূপে মোজনা, বাইরে প্রচুর রূপের আয়োজন, আশ্চর্য সৌন্দর্যের বিন্যাস, কিন্তু আমি ভেতরে আসলে বলছি মৃত্যুর কথা, চলে যাবে তার কথা। কিটসের মেলানকালি ওডের কথা আপনাদের মনে পড়ে যেতে পারে। In the very temple of delight, veiled melancholy has a sovereign shrine. ডিলাইটের যে মন্দির, আহ্লাদের সুখের তৃপ্তির, তার ভেতরে ভেইল্ড মেলানকালি, ঘোমটা দিয়ে মাথা মুড়ি দিয়ে মেলানকালি বসে আছে, ওইটি তার সরাট জায়গা। সব রাঙা কামনার শিয়রে, যেই রাঙা কামনা টের পাচ্ছি অমনি তার শিয়রে যে মৃত্যু ওঁত পেতে আছে তা টের পাচ্ছি। সব পড়া সম্ভব নয়, আর 2টি বই এখান থেকে। 23 নম্বর, কি যে আশ্চর্য এটা আপনি দেখুন। ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর, দুপুর মেঘে ভিজেছে, চিল একা নদীটির পাশে, জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে, পায়রা গিয়েছে উড়ে চবুতরে খোপে তার, শশা লতাটিকে ছেড়ে গেছে মৌমাছি, কালো মেঘ জমিয়ে আছে, সব দেখুন ছেড়ে গেছে চলে গেছে ওপারে তাকিয়ে। এইগুলি পরপর দেখছি, শুধু জিনিসগুলিকে দেখলে হবে না, পাখিগুলিকে দেখতে হবে না, দেখলে হবে না, তারা কি করছে, তাদের চাহনি কেমন, তারা কি ভাবছে, এটাও খেয়াল করবে। কালো মেঘ জমিয়ে আছে মাঘের আকাশে, মরা প্রজাপতিটির পাখার নরম রেণু ফেলে দিয়ে ঘাসে,
পিঁপড়েরা চলে যায়। মরা প্রজাপতির পাখার নরম রেণু সেটা ফেলে ঘাসে পিঁপড়েরা চলে যায়। আচ্ছা ধরুন এই যে নরম, যেমন কিরকম ম্যাজিক জীবনানন্দের হয়, এই যে নরম শব্দটা বললেন, এই তো তিনি কথক, তিনি হাত দিয়ে ছুঁয়ে দেখেননি, কিন্তু তার সত্ত্বেও এই নরম শব্দটা বলা মাত্র আমার পাঠকের, আপনাদের সবার অনেকের এই নরম শব্দটা মাত্র একটা টাচের সেন্সিবিলিটি ধাঁ করে চলে যায়। কিন্তু এই নরমটি টের পেয়েছে পিঁপড়ে, আমার পাওয়ার কথা নয়, ওর অনুভূতির কথা হচ্ছে। দুই দণ্ড আম গাছে শালিকে শালিকে ঝুটোপুটি কোলাহল, বউ কথা কও আর রাঙা বউটিকে ডাকে নাকো, হলুদ পাখনা তার কোন যেন কাঁঠালে পলাশে হারাইছে হারাইছে। এরপরে ইমেজ কি আশ্চর্য, চমৎকার। বউও উঠানে নাই, পড়ে আছে একখানা ঢেকি। আপনারা যারা ঢেকি দেখেছেন তারা টের পাবেন, না দেখলেও অনুমান করতে পারেন, কল্পনা করতে পারেন। বউও উঠোনে নাই, পড়ে আছে একখানা ঢেকি। আচ্ছা ঢেকি তো আছে, তা পড়ে আছে কেন হবে? খামা ঢেকি তো ওখানেই থাকার কথা, ঢেকি ফেলার জিনিস, কিন্তু পকেটের পয়সা বা ফুল ওখানে ফেললাম, পড়ে আছে। পড়ে আছে শব্দটির মধ্যে একরকম পরিত্যক্ত, বউটিও নেই, তার সঙ্গে সঙ্গে ঢেকুটিও একা পড়ে আছে। এবার ঢেকুটির একাকিত্ব খেয়াল করে দেখুন, এটা গোটা প্রান্তরে বা উঠোনে একটা একা ঢেকি যদি পড়ে থাকে, তখন আসলে আপনি ঢেকি দেখেন না, আপনি একা দেখেন, আপনি পড়ে থাকা দেখেন, আপনি ফেলে রাখা দেখেন, আপনি নির্জনতা দেখেন, আপনি চলে যাওয়াও দেখেন, এসব একসঙ্গে। ধানকে কুটিতে বলো, কতদিন সে তো আর কোটে না তো ধান, রোদেও শুকাতে সে যে আসে না কো চুল তার, করে না কো স্নান এ পুকুরে, ভাড়ারে ধানের বীজ কলায় গিয়েছে তার দেখি, তবুও সে আসে না কো, আজ দুপুরে এসে খই ভাজিবে কি, হে চিল সোনালি চিল, রাঙা রাজকন্যা আর পাবে নাকি প্রাণ। এটা বাংলার কবিতা হচ্ছিল, রূপসী বাংলার কবিতা হচ্ছিল। রূপ আছে, বাংলাও আছে, কিন্তু রূপ আর বাংলা ছাড়াও আরো জরুরি ব্যাপার আছে, ক্ষয় আছে, চলে যাওয়া আছে, মরে যাওয়া আছে, আসন্ন মৃত্যু আছে। রূপসী বাংলা থেকে শেষ একটি কবিতা আমি পড়ে অন্য একটি 30 নম্বর। আবার সেই একই ক্ষয়ের পর্বই চলছে। রূপসী বাংলার কবিতাগুলো লেখা হয়েছে 1934 সালে। জীবনানন্দ কলকাতা ছেড়ে ওই 1932 সাল নাগাদ বরিশাল গেছেন, কাজ নেই কলকাতা শহরে, আর টিউশন করতেন, সেগুলো চলে গেছে। এই যে যাচ্ছেন, সেই যাওয়ার সময়টুকু, যাত্রাটুকু, গিয়ে পৌঁছচ্ছেন, তারপরে তাকে গ্রহণ করার প্রসঙ্গ, এসব নিয়ে তার একটি উপন্যাস আছে। নাম ছাড়া সেই উপন্যাস পাওয়া গেছিল, পরে খাতা দেখে ওটা 3 ছোট বাঁধানো খাতায় লিখতেন জীবনানন্দ, সেই গোটা 3 খাতা পরে উদ্ধার হয়, ঠাসা 3টে খাতা বোঝায়, পরে সেই উপন্যাস প্রকাশ হয়, তার একটা নাম দেওয়া হয়, কলকাতা ছাড়ছি। সেই উপন্যাসটার নাম কলকাতা ছাড়ছি। নামটা আশ্চর্য, জীবনানন্দ এই নাম দেখলে কি ভাবতেন কি জানে, বোকাটাকাই করতেন হয়তো, কিন্তু কি আর করা যাবে। কলকাতা ছাড়ছি এই শব্দটা আসলে উপন্যাসের প্রথম বাক্যে গোড়াতে গেছে, তাই ওইখান থেকে তুলে আর কি নাম দেবো, অসহায় ভাবে কলকাতা ছাড়ছি করা। তো কলকাতা ছেড়ে জীবনানন্দ বরিশাল যান, যাওয়ার পরে ওখানে বসে আরো উপন্যাস লেখেন। 32 সালে, এক বছরে 32 সালে 5-6খানা উপন্যাস লিখেছেন এক বছরে। আপনারা জানেন যারা জীবনানন্দের উপন্যাসের জগৎ নিয়ে খানিক চর্চা করেছেন, জীবনানন্দ 7 দিনে উপন্যাস লিখেছেন, আর 7-10 দিনে মাল্যবান। তিনি 1 মাসের মধ্যে প্রায় 400 পাতার উপন্যাস জলপাই হাতে লিখেছেন, 1 মাসে। 48 সালে ওই একই বছরে তিনি বাসবতীর উপাখ্যানও লিখেছেন, সেও বেশ মোটামুটি পুরুষটু আকার। ওই বছরই সুতীর্থও লিখেছেন। মানে 48 সালে একসঙ্গে নানান সাইজের, মোটা পাতলা আধা মোটা 4টে উপন্যাস, এবং 4টে উপন্যাসই ভয়ঙ্কর, দমবন্ধ করার মতন প্রায়। কিন্তু সে পরের কথা, আমি পরে একবার প্রসঙ্গে আসার চেষ্টা করবো। এসব তার অনেক আগের কথা। 1934 বরিশাল গেছেন, সম্ভবত সেই সংলগ্নতার কথা মাথায় রেখেই রূপসী বাংলার এই কবিতাগুলি বারবার এসেছে, কিন্তু বাংলার রূপ বর্ণনা করা জীবনানন্দের প্রজেক্ট নয়। এখানে
অন্ততপক্ষে প্রধান প্রজেক্ট তো নয়। এটা তার উপলক্ষ। উপলক্ষটা খুবই চমৎকার, কোন সন্দেহ নেই, কিন্তু তাকে আটকে গেলে মুশকিল। 30 নম্বরের কবিতার অংশ করি, সকলের চেনা কবিতা। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা, রংটা আশ্বিনের আলোর মতো। আকন্দ ফুলের কালো ভিমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে। আসলে এই যে যে সমস্ত ইমেজ এসে দাঁড়ায় তাদের এতই আশ্চর্য ভরা একটা দেহ, শরীর, আকর্ষণ, সৌন্দর্য, যে বাকি দিকে আমাদের চোখ কিছুতেই আর যাওয়ার সময় পায় না, থই পায় না, এখানে আটকে থাকে। এটি মূলত হয়। কিন্তু একটু সতর্ক থাকলেই পরে যাওয়া বোঝা যাবে। বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়। রোদ তার আবার সুচিক্কণ চুল, সে আবার কাঁঠাল জামের বুকে নিংড়াচ্ছে। ছবিটা না দেখতে চেষ্টা করলে বাকি এটা কিছু বোঝা যাবে না। অনেক পাতার ফাঁক দিয়ে আলো আস্তে আস্তে, রোদ সরু সরু ঝিলমিল করতে থাকা, সূক্ষ্ম সূক্ষ্ম এইসব কাঁঠাল আর জামের গায়ে এসে যখন পড়ে এবং নড়ে চলে যায়, তখন চুল পরে নড়ে চলে যাওয়ার মতন মনে হতে পারে। আর কাঁঠাল এবং জাম এগুলিকে কেবল ফল মাত্র না ভেবে যদি কোনো শরীরই উপস্থাপনা করি তাদের, তাহলে ওই রোদের খেলে খেলে যাওয়া সেইকে মনে হতে পারে যে খুব আদরে, খুব আপ্যায়ন, খুব মনোযোগে, ঘনিষ্ঠতায়, নিবিষ্টতায় একরকম চিত্র রচিত হচ্ছে। দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন। জলাশয়ে আঙুল বুলিয়ে, ওটাটাই বোঝা যাচ্ছে, সবাই বুঝবো যে খুবই একটা ফিজিক্যাল ছায়া করছে, সেইটাকে আমি আঙুল বুলিয়ে যাওয়ার মতন মনে করছি। এইবার এ পর্যন্ত যে ঐশ্বর্য, প্রাচুর্য, চমৎকৃতি, আলো, তারপরেই অপেক্ষা করে আছে পরের অংশ। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। এই চারটে নামের মধ্যে দিয়ে হঠাৎ এই এখন থেকে আমি ধা করে রিমেম্বারেন্সে গেলাম, পেছন দিকে গেলাম। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। তবে কার কোকিলের জানো কি তা? কাক আর কোকিলের ধুলো মিশে আছে বলেই পরক্ষণে একই শেষে কবেকার ধুলো জানো? আজকের নয়, এখনকার কাক কোকিলের নয়, এগুলোর মধ্যে আসলে টাইম মিশে গেছে। আরো বহু প্রাচীন, না দেখা, অদেখা, মরে যাওয়া, ভূত হয়ে যাওয়া, হেজে যাওয়া সহস্র বছরের কাক আর কোকিলের ধুলোই একই। তুমি যে ধুলো টাচ করছো সে আসলে ধুলোকে বলবো না, দ্যাট ইজ টাইম, বিচূর্ণ সময়। তাকে এক্সপ্লেন করছি। তারপরে যখন মুকুন্দরাম হায় লিখিতেছিলেন বসে দুপহরে সাধের সে চন্ডিকা মঙ্গল। আর রূপসী বাংলা নেই চোখের সামনে, চলে যাওয়া হলো সেই কবেকার চন্ডিকা মঙ্গলের দিন। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। যখন লিখছেন মুকুন্দরাম চন্ডিকা মঙ্গল, তখন তিনি কোকিলের ডাকে উন্মনা হয়ে পড়ছিলেন, লেখা থামিয়ে দিচ্ছিলেন দরকার। কোকিল তাকে এত আলোড়িত করছিল। এই কোকিল কি সেই কোকিল? এই ডাক কি সেই ডাক? এই আনমনা হয়ে যাওয়াটা সেই একই প্রবাহমানতার অংশ। আমিও যে আজ আনমনা হচ্ছি, এতে মুকুন্দরামের আনমনা হয় অংশ। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুলির জল, সন্ধ্যার অন্ধকারে ধান খেতে, আম বনে, অস্পষ্ট শাখায়, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। ছোটবেলায় এই লাইন পড়লে আমাদের ভেবাচাকা লাগারই কথা, বড়বেলায় নিশ্চয়ই কারো লাগবে না, সবাই বুঝছেন। তবু আমি বলার আল্লাদে একবার বলব যে বেহুলা কেবল কবিতার মঙ্গল কাব্যের পাতায় আটকে থাকা একটা চরিত্র না থেকে বেহুলা পা ধুয়ে, পা ভিজিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কোনো অলিগলি পথ দিয়ে, এইটি আমি দেখছি এবং দেখতে বলছি। আর তার সঙ্গে এও বলছি যে সেই যেতে যেতে পা ভেজানো বেহুলা যখন আম্বলের ফাঁক দিয়ে হাঁটছিল, সেই সময় কোকিলের ডাক, যে কোকিল মুকুন্দরামকে আনমনা করে দিয়েছিল, সেই কোকিলের ডাকে যখন বেহুলা শুনল, তখন বেহুলার কি হলো? তখন তার চোখে কুয়াশা ফুটল। কুয়াশা কি করে ফোটে? বেহুলার চোখ যদি একবার দেখার চেষ্টা করি,
মনে মনে ভাবার চেষ্টা করি। আচ্ছন্ন হলো বেহুলা, মেঘ মেঘ করে এলো তার চোখ। আসলে মন, আসলে আনমনা হওয়ার এক আলাদা ধর্ম, যা মুকুন্দরামের মতন আনমনা নয়, কিন্তু এও একই কোকিলের ডাকে তৈরি হওয়া। এই বেহুলা, এই মুকুন্দরাম ইত্যাদির কথা বলবার জন্যই আসলে রূপসী বাংলার কবিতা লিখছিলাম। আমি কেবল রূপ কত চমৎকার, আমার বাংলাদেশ কত মহান এইটি জানাবার জন্য লিখছিলাম। এই রূপের প্রাচুর্য ঐশ্বর্যের মধ্যে কিভাবে খেলে যাচ্ছে সময়, আর কিভাবে তাকে আমি মনে করছি, রিমেম্বার করছি, সেটি বলতে চাইছিলাম। আরো অনেক কবিতা পরপর দাঁড় করালে দেখানো যাবে যে এই বলতে বলতে, বিবৃত করতে করতে আমি আসলে ক্ষয়ও দেখছিলাম, রাদার ক্ষয়ই দেখছি। এ আর থাকবে না, এ আর নেই, চলে গেছে, এসে গেছে, মরে গেছে ইত্যাদি কথা বলতে। এই ক্ষয়ের কথা জীবনানন্দ বহু পর্ব পর্যন্ত একের পর এক কবিতা অনেকগুলো এনেছিলাম, পরে একটা সময় নষ্ট করছি না। নির্জন সাক্ষাৎ থেকে শুরু করে খান 15-20 কবিতার তালিকা এখানে প্রায়ণ করে নিয়ে এসেছিলাম, যেগুলো আপনাদের কাছে দেখাতে পারা সম্ভব, কিন্তু যাচ্ছি না। আমি বরং ক্ষতি আছে, ক্ষতি শব্দটি আছে এমন দুটি কবিতার অংশ আপনাদের কয়েকটা লাইন করে বলে শোনাব। ক্ষয় দেখতে দেখতে, ক্ষয়ের কথা বিবৃত করতে করতে, ক্ষয়জনিত কারণে প্রাচীন ঐশ্বর্যের সমৃদ্ধির প্রসঙ্গ মনে করতে করতে যেভাবে কবিতা চলছিল, অগ্রগতি হচ্ছিল, সেই ফাঁকেই অল্প কয়েকবার জীবনানন্দ ক্ষতি শব্দ ব্যবহার করে ফেলেন। যেমন ধরা যাক অগ্রন্থিত কবিতার অংশ, শহর বাজার ছাড়িয়ে, এই শিরোনামে, যেহেতু ওই নাম থেকে এখান থেকে নেওয়া হয়েছে তাই আলাদা নাম নয়, তার কয়েকটি লাইন আপনি আপনাদের পড়ে শোনাই। তারপরে পৃথিবী লোক, বিখ্যাত চেনা কবিতা, তার থেকে ছোট্ট একটা দুটো লাইন পড়ে শোনাবো, যেখানে ক্ষতি শব্দটি আমরা আলাদা করে খুঁজে পাবো। শব্দে আমার কোনো আলাদা আগ্রহ নেই, কিন্তু শব্দটি যে জীবনানন্দের মাথার মধ্যে ছিল শুধু সেইটুকু দেখবার জন্য, আর কোনো কারণ নেই। চারিদিকে রক্ত, ক্ষতি, গ্লানির কাছে ঋণ লাভ করে আজ শ্রীলাভ করার দিন। ভাবুন, রক্ত, ক্ষতি, গ্লানির কাছে ঋণ লাভ করে আজ শ্রী লাভ করার দিন। মানুষতার আচলমান নিশ্চয় মৃত্যুর, এপার গঙ্গা ওপার গঙ্গা, মাঝখানেতে চোরা বালির আশ্বাসে ভরপুর। আজ আমাদের পৃথিবী, এই শতাব্দী এরকম। এর পাশেই রাখবো পৃথিবী লোক, তার ছোট্ট কবিতাটাও আকারে খুব বড় নয়, তার ছোট্ট একটা অংশ আপনাদের পড়ে শোনাই। এই খুঁজে পাওয়ার সংকট তৈরি হয়েছে, আশা করি দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে এই পৃথিবীতে, দেয়ালে তাদের ছায়া স্বরূপ ক্ষতি, মৃত্যু, ভয়, বিহ্বলতা বলে মনে হয়। এসব শূন্যতা ছাড়া কোনো দিকে আজ কিছু নেই সময়ের তীরে। তবু ব্যর্থ মানুষের গ্লানি, ভুল চিন্তা, সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এই পৃথিবী। এই প্রেম, জ্ঞান আর হৃদয়ের এই নির্দেশ। এই কবিতার প্রকাশকাল জানিয়েছেন দেবী প্রসাদ 1349, মানে 1942, মানে বনলতা সেন বই আকারে প্রকাশ হচ্ছে যে বছর, সেই বছর। বনলতা সেনের সাধারণ কবিতার, অন্যান্য কবিতার যে টোনের কথা আমি বলছিলাম, তার সঙ্গে পাকাপাকি ভাবে এই কবিতার টোনকে মিলিয়ে ফেলা মুশকিল। এরকম আরো অনেক কবিতার এক্সাম্পল তৈরি করা যায়, যেখানে জীবনানন্দ সরাসরি আর ক্ষয়ের কথা তত বলছেন না, ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে তার কথা বলার পরিবর্তে একরকম মাপের কথা, একরকম জাজমেন্টের কথা, যেটা আগে বারবার বলছিলাম, সেটার দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাও খুব যাবেন না তিনি। জীবনানন্দের এই পর্ব থেকে, এই পর্বই কার্যক্রম ওই প্রথাগত আধুনিকদের অনেকে অপছন্দ হতে শুরু করবে,
তাকে বুঝতে পারা যাবে না। তার কবিতায় শ্লেষ, বিদ্রুপ, ঠাট্টা, বিরক্তি উপচে পড়তে থাকবে, যা আমাদেরকে পীড়িত করবে। কোথায় সেই আমাদের ইন্দ্রিয় ঘন জীবনানন্দ গেলেন? তার পতন হলো, তিনি মরে গেলেন, নষ্ট হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন, রাজনীতির দিকে হেলে পড়লেন, আন্তর্জাতিক পরিস্থিতি তাকে আকর্ষণ করছে, এসব নানান অভিযোগে তিনি ভরে উঠতে থাকবেন। আগের অভিযোগের সঙ্গে এবারের অভিযোগের প্যাটার্ন, ধরন আলাদা, কিন্তু হবে সেরকম। কিন্তু তা সত্ত্বেও মহাপৃথিবী মোটামুটি যদি একরকম করে মাঝখানে একটা জায়গা রাখা যায়, শিবাজী বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করবেন যে এই যে জীবনানন্দের একরকম নিরাময়ের দিকে যাওয়ার চেষ্টা, একরকমের আত্মঘাতের সম্ভাবনাকে অতিক্রম করবার চেষ্টা, সেইটা চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে তাঁরই লেখা 8 বছর আগে যে কবিতাকে একরকম করে ব্যাখ্যা করতে চেয়েছিলেন জীবনানন্দ নিজে। শিবাজী তার থেকে ঈষৎ সরে গিয়ে, তাকে ব্যবহার করে, তাকে মান্যতা দিয়ে ঈষৎ সরে গিয়ে এইখান থেকে কার্যত একটা ভিন্ন গতির, অন্য ধরনের আবির্ভাব মুহূর্ত চিহ্নিত করতে চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন জীবনানন্দের বিষয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আলোচনার কথা। আমি অত স্পষ্ট করে কোন একটা কবিতাকে, একটা মুহূর্তকে, একটা বছরকে এই চিহ্নিতকরণের কাজে লাগাতে চাইছি। আমি শুধু প্রবণতাটুকুর কথা বলতে চাইছি যে জীবনানন্দ ক্রমশ ওই মহাপৃথিবীর উত্তর পরবর্তী কবিতার বইগুলোতে এবং অবলম্বিত অজস্র কবিতাতে ক্রমশ এই গোটা ক্ষয় এবং ক্ষতির দৃশ্যাবলীকে ধারণ করতে শুরু করছিলেন, আর তার বিবৃতিকার মাত্র থাকছিলেন না। বেদনা অর্জন করে বেদনাকে সত্তার অংশ হিসেবে দাঁড় করাতে চেষ্টা করছি। বলা যেতে পারে ক্ষত অর্জন করছিলেন, এবং এই অর্জিত ক্ষতই কার্যত তাঁকে আপাতভাবে যেগুলি জীবনানন্দ সুলভ নয়, এত আলোর কবিতা, সূর্যের কবিতা, তিমির হননের কবিতা, তিনি বিনাশের কবিতা, প্রেমে আস্থা রাখবার কবিতা, যেগুলো আমাদেরকে পীড়িত করছিল খানিক, অনেকেই করেছে, কিন্তু আমাদের কেন? জীবনানন্দকে নিয়ে বই লিখেছেন যারা, ছোট ছোট বই, বড় বই, নানা রকম, তার মধ্যে একজন কবি কথা প্রসঙ্গত বলি, বিখ্যাত বইয়ের কথা সবাই আমরা জানি, পড়েছি, অরুণেশ ঘোষ। তিনিও জীবনানন্দকে নিয়ে ছোট্ট একটি পাতলা বই লিখেছেন। জীবনানন্দ, আপনারা অরুণেশ ঘোষের লেখা নিশ্চয়ই ছাত্রদের বলছি, হয়তো পড়েছেন, না পড়ে থাকলে পড়বেন, খুবই শক্তিমান লেখক। কিন্তু জীবনানন্দ নিয়ে কথা বলতে গিয়ে অরুণেশ কার্যত ওই একই প্যাটার্নের মধ্যেই পড়লেন। তার পছন্দ অনুযায়ী জীবনানন্দকে বানাবার চেষ্টা করতে পারলেন, পংক্তি তুলে তুলে। এই তো পাওয়া গেছে, এই তো জীবনানন্দ সত্য কথা বলেন, এইটি তার প্রধান কাজ। তার জীবনের, নিজের জীবনের অভিঘাতের সঙ্গে মাপ করে করে জীবনানন্দের পংক্তি উদ্ধার করতে শুরু করলেন। করতে গিয়ে বিপদ করলেন কোথায়? একেবারে শেষ প্রান্তে পৌঁছে অরুণেশ লিখছেন তার ওই বইতে, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এরকম লাইন লিখেছিলেন জীবনানন্দ। সেই জীবনানন্দ কি করে নড়লেন, গেলেন, তাতে একটু আক্ষেপ করছেন, ঈষৎ তীব্র না, মৃদু। কিন্তু আপনাদের সবারই এই লাইন জানা, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, 1946-47, সকলেই ছোটবেলায় পড়েছেন, বড়বেলাতেও বারবার নিশ্চয়ই পড়েন। অরুণেশ খেয়াল করেননি, আমাদের মাপ অনুযায়ী আমাদের পাঠ্যকে ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে নেওয়ার প্রবণতা থেকে কখনো কখনো এমন ঘটে, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এই কথা ছিল না। সৃষ্টির মনের কথা দেশ বাণী ছিল না, সিদ্ধান্ত ঘোষণা ছিল না, মনে হয় শব্দটির অনিশ্চয়তাটুকুও তার মধ্যে ছিল। কখন? 46-47 কবিতার পরিপ্রেক্ষিতে আপনাদের জানা, কবিতার আগাগোড়া পড়ার কোনো কারণ নেই। রাস্তাঘাটের বিবরণ দিচ্ছেন, বস্তির বিবরণ দিচ্ছেন, মৃত্যুর হত্যার বিবরণ দিচ্ছেন, ভ্রাতার মৃত্যুর কথা পরপর বলছেন, বলতে বলতে সৃষ্টির মনের কথা মনে হয় দেশ বলছেন। কিন্তু এটি শেষ করেছেন কি? কেন অরুণেশ এই কবিতার পরবর্তী অংশ, যেখানে গিয়ে থামলো এই কবিতা, যেখানে পৌঁছলো, তার কথা কেন তুললেন না? সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এই বাক্যাংশটি আসলে প্রথম যে জীবনানন্দ, প্রিয় জীবনানন্দ, কাছের জীবনানন্দ, ধূসরতার জীবনানন্দ, আদিম অন্ধকারের জীবনানন্দ, আদিম দেবতারার জীবনানন্দ, তার সঙ্গে খাপে খাপে মেলে বলে। তাহলে একই কবিতার আশপাশে শেষ প্রান্তে গিয়ে কেন তিনি এই পংক্তিগুলি পড়বেন না? কেন খেয়াল করবেন না? কেন তার মনে পড়বে না? মন কি তাকে টানে পেছন থেকে আমাদের প্রবণতা অনুযায়ী?
যেন দিক চিহ্নময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু গাছের ভিতরে অবলীন বাতাসের প্রিয় কণ্ঠ কাছে আসে। মানুষের রক্তাক্ত আত্মায় সে হাওয়া অনবচ্ছিন্ন সুগমের, মানুষের জীবন নির্মল। আজ এই পৃথিবীতে এমন মহানুভব ব্যক্ত অন্ধকার নেই, আর সুবাতাস, গভীরতা, পবিত্রতা নেই। তবুও মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে, অন্ধকার হতে তার নবীন নগরী গ্রাম উৎসবের পানে যে অনবনমনে চলেছে আজও, তার হৃদয়ের ভুলের পাপের উৎস অতিক্রম করে চেতনার বলয়ের নিজ গুণ রয়ে গেছে বলে মনে হয়। এও আর একটা মনে হয় এই কবিতার শেষ প্রান্তে পড়ে আছে এক কোণে। কিংবা এই 46-47-এর কাছাকাছি সময় জীবনানন্দ আরো যে কবিতা লিখবেন সবার জানা আপনাদের, সেই কবিতাগুলোর তালিকা পরপর করে পড়ে ফেলা যায়। প্রাণপণ আকুতির মতন ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে বলেই চলেছেন কথাটা মন্ত্রের মতো। কেউ মনে করতে পারে এত মন্ত্রের মতো বলছেন, তার মানে আসলে তা নেই, এটা জানাচ্ছেন। তা নেই তো, নেই বলেই তো সেই চাওয়াটিকেও কার্যত তাঁর আধুনিকতার প্রকল্পে আরেকটি বয়ান, আরেকটি ভয়েস। যেমন ওই 8 বছর আগের একদিনের প্রসঙ্গে তিনি বলবার চেষ্টা করছিলেন, ওটা আমি নই কেবল, ওটা একটা ভয়েস, ওটাকে আমার ক্লান্তি আকারে দাঁড় করিয়ে দিতে চলবে না। তেমনি এটিও একটি ভয়েস, আরেকটি ভয়েস, আরেকটি আকুলতা। তা নাহলে হে হৃদয়ের মতন কবিতার অন্তঃপংক্তিগুলি, শেষ পংক্তিগুলি কি করে এরকম চমৎকার, আশ্চর্য, আকুলতাময়, প্রত্যাশাময়, আশাবাদ নয়, কিন্তু আশাবাদময় নয়, প্রত্যাশাময় করে তুলতে পারেন তিনি। প্রাণপণে পৃথিবীর নানা প্রান্তের, ইউরোপের, আফ্রিকার অজস্র সমকালীন রাজনৈতিক আগ্রাসনের, উপনিবেশ তৈরির, ভাঙা, অসাম্যের, অত্যাচারের, পীড়নের কথা কবিতার মধ্যে অবলীলায় নির্বিবাদে। জানেন তিনি যে এই শব্দ জানেন না তা নয়, এই শব্দগুলি তার সমকালীন কবিতা পাঠকের রুচিতে, সংস্কারে খুব বাইরের শব্দ বলে মনে হবে, খুব ধাক্কা দেবে। তার যে একটা প্রিয়তার ধারা তৈরি হয়েছে তাতে এগুলি বেমানান ঠেকতে পারে, তবুও নিরুপায়ের মতন এই সমস্ত শব্দ জীবনানন্দ টেনে নিয়ে আসেন। একটা কবিতা লেখেন আশ্চর্য, তাকে প্রায় এই কবিতার জন্য প্রণাম বলতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না প্রণাম কেন, আলিঙ্গন করতে ইচ্ছে করে। কবিতার নাম আছে, শ্রেষ্ঠ কবিতার মধ্যেই আছে, ছোট্ট কবিতা, বেশি বড় নয়। এখন চৈত্রের দিন নিভে আসে, আরো নিভে আসে, এখানে মাঠের পরে শুয়ে আছি ঘাসে। এসে শেষ হয়ে যায় মানুষের ইচ্ছা কাজ পৃথিবীর পথে, 2-4টে বড়জোর 100 শরতে, 2-4টে বড়জোর 100 শরতে, তারপরে শেষ। পুরোময় চীন ভারতের গল্প পৃথিবীর শর্তে হয়ে গেছে শেষ। জীবনের রূপ আর রক্তের নির্দেশ, পৃথিবীর কাম আর বিচ্ছেদের ভূমা মনে হয় এক তিলের সমান। কিন্তু এই চেয়ে থাকা স্থিতি, রাত্রি, শান্তি অফুরান। চারিদিকে বড় বড় আকাশ ও গাছের শরীরে সময় এসেছে তার নীড়ে। ভালো লাগে পৃথিবীর রূঢ় নষ্ট সভ্যতার দিনের ব্যত্যয়, অন্ধকার সনাতনে মিশে যাওয়া, কিন্তু মরণের ঘুম নয়, জেগে থাকা, নক্ষত্রের বাগীশ্বরী দোদনার থেকে কিছু দূরে। পৃথিবীর অবলুপ্ত জ্ঞানী বন্ধুরে এই স্তব্ধ মাটিতেই মিশে যেতে হলো জেনে, তবু চোখ রেখে নীল আকাশে শুয়ে থাকা পৃথিবীর মাধুরীর অন্ধকার ঘাসে। এই যে প্রত্যাশার কথা, ভবিষ্যের কথা, সম্ভাবনার কথা, প্রেমের কথা জীবনানন্দ বারবার বলবেন। আমি পঙ্ক্তি উদাহরণ বাড়াচ্ছি না, এই পর্বে প্রেমের কথা বলতে গেলেই জীবনানন্দ জ্ঞানের কথাও বলেন। আপনাদের সকলের নিশ্চয়ই পরিচিত মুখস্থ প্রায় পঙ্ক্তির কথা মনে পড়ছে, কিন্তু সেটি একমাত্র নয়, আরো বহু, অন্তত 3-4 জায়গা। আমি আর পড়ছি না আপনাদের ধৈর্যচ্যুতি করার জন্য, কিন্তু জ্ঞান আর প্রেম গায়ে গায়ে লাগিয়ে বারবার বলতে থাকে, নতুন করে যেন মনে হবে আস্থা তৈরি হচ্ছে তার। আবার তাঁর নয়, কবিতার তাঁর ওইটা একটি স্বর বলে চিহ্নিত করবার প্রাণপণ চেষ্টা করছেন। কেন করছেন? কারণ এখন তিনি আর ক্ষয়ের কবিতা লিখছেন না, কেবল
ক্ষয় এখন একটি ঘটনা, কিন্তু ক্ষয় একটি বিবৃতিযোগ্য বিষয় মাত্র আনবে, সেটি কার্যত ক্ষত তৈরি করেছে। এইটা তার ম্যাচিউরিটি। এসব ক্ষত তিনি বলেছেন কার্যত শরীরে, সত্তায়, চিন্তায়, অস্তিত্বে বেদনা হয়ে এসো, ব্যথা হয়ে এসো। এই ব্যথার ধারণ সেইটি কার্যত জীবনানন্দের আধুনিকতার ওই পূর্বসূরীদের থেকে পৃথক একটি অবস্থানের দিকে চলে যেতে আশা দেয়। একের পর এক ব্যক্তিগত সংকটের মধ্যে তিনি পড়েছেন, আপনারা জানেন। তারপরে জীবনের কথা ভাবলেই ব্যথায়, যন্ত্রণায় আমাদের কাতর হয়ে পড়ার সময় কাজ ছাড়া অসম্মানে ঘুরে বেরিয়েছেন, ব্যক্তি জীবনে বারবার জড়িয়েছেন একাধিক সম্পর্কে, খুব প্রকাশ্য করেননি। ওই যে কলকাতা ছাড়ছে বলে উপন্যাসের কথা বলছিলাম, যার কিছু পরেই জীবনানন্দ রূপসী বাংলার এই কবিতা লিখলেন, তার ঠিক আগে ওই যে 32 সালে গেলেন, কলকাতা ছাড়ছি উপন্যাসটা কার্যত তাঁর ওই মনে হবে ডায়েরি এবং অন্যান্য সংস্পর্শ যদি যোগ করি তার সঙ্গে, তাহলে মনে হবে যে ঠিক যারা করছেন তাইটাই উপন্যাসে লিখছেন। কলকাতা ছাড়ছি শুরু হলো, কি কি করছেন? দেশ থেকে মালপত্র গোটাচ্ছেন, এখানে ওখানে একবার যাচ্ছেন। একটি মেয়ের কথা বলছেন, জানাচ্ছেন তার বাড়িতে তার সন্তান আছে, কন্যা, এবং তার পত্নী, দেশের বাড়িতে বাবা মা আত্মীয়রা আছে, আর তিনি কলকাতায় থাকেন, মেসে টিউশন পড়ান। তার মধ্যে আরো একজনের কথা বিশেষ করে বলছেন যে তার সঙ্গে দেখা হবে না, হতে পারে এখন একটা চিঠি লিখলে উত্তর কিসে দেবে না, দেবে, এককালে তো দিয়েছে। কতবার তার হস্টেলের কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে দারোয়ানকে চিরকুট পাঠিয়ে তার সঙ্গে কথা বলেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা। তার নাম দিয়েছেন বনলতা উপন্যাসে। ওই যে মেয়েটি, তার নাম বনলতা। বনলতা সেন তখনও লেখা হয়নি। কলকাতা ছাড়ছি উপন্যাসে বনলতা এসে গেছে, আর অন্য জায়গায় তো এসেছে, কিন্তু এখানকার আসার কথাটা আমি আলাদা করে উল্লেখ করতে চাই। তারপর চলে গেলেন, দেখা হবে না, হবে না। ওটা রাস্তার বিবরণ দিচ্ছেন, আশ্চর্য সে বিবরণ। ট্রেনে একের পর এক যাচ্ছেন দেশের বাড়ি, বরিশাল ফিরবেন। ট্রেনে একের পর এক লোক উঠছে, তারা কিরকম কথা বলছে, তাদের জাত নিয়ে কথা, বর্ণ নিয়ে কথা, ঘৃণা, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, কে মাহিষ্য, কে ব্রাহ্মণ, কে জল অচল, কার সঙ্গে কার মুখ দেখা দেখি নেই। শহরে মুরগির মাংস খেলে ক্ষতি নেই, গ্রামে মুরগির মাংস খেলে মারাত্মক ক্ষতি। ব্রাহ্মণকে তো শেষ পর্যন্ত জাতের বাইরে বের করে দিতেই হবে, না দিলে তো সংসার থাকে না। এসব বিচিত্র কথার মাঝখানে বসে তিনি শুনতে শুনতে যাচ্ছেন, অংশগ্রহণ করছেন না, একটা কেবল দ্রষ্টা। ও বললো, ও বললো, তার উত্তরে এই বললেন, উনি বললেন। গান গাইতে এলো একজন পাউল, সে গান গাইলো, তারপর চলে গেল পড়া স্টেশনে। জাস্ট বিবাহ। একবার একজনের সঙ্গে কথা সামান্য হয়, খুব অল্প, একটা দুটো স্টেটসম্যান কাগজ তিনি মেসে পড়তেন, এখন আর পড়বেন না, এই খবর জানানো সূত্রে 2-4টে কথা। তারপর স্টেশনে ট্রেন থামে, তারপর তিনি জাহাজে ওঠেন, সেখানে আরেক দফা আরেক দল লোকের সঙ্গে তার খুব তিক্ত প্রায় কথাবার্তা। তারপর বাড়ি পৌঁছুন। বাড়ি পৌঁছে যখন ঢুকছেন ঘরে, বাড়িতে দেখছেন বাবা ফুল গাছের গোড়ায় মাটি একটু সাফ করছেন, বেগুনের গোড়ায় সার দিচ্ছেন। বাবা কোনো কথা বললেন না, গুম। বাড়িতে একে থেকে প্রণাম করলেন, জ্যাঠাই মা কাকিমা ইত্যাদিকে, কেউ কোনো কথা বললেন না। কেন না, চাকরি হয়নি কলকাতায়, চাকরি পাওনি, এবারও বুক ছাঁট করে উঠবে। জীবনানন্দ নিজের কথা লিখছেন তাই তো নিশ্চয়ই। খানিক পরে এগোতে এগোতে দেখতে পাওয়া যাবে যে জীবনানন্দের স্ত্রী আছেন, তিনি কলেজে গেছেন পড়তে, বিবাহিত কিন্তু কলেজে পড়েন। শিশুকন্যা বাড়িতে, তার গোটা গায়ে পাঁচড়া হয়েছে, ঘা, চিকিৎসা হয়নি। তার গায়ে বাজার থেকে কেনা সস্তার পাউডার ঘষে দেওয়া হয়েছে। মাছি বসছে, জীবনানন্দ বাচ্চাকে পাকা করছেন, মানে মাফ করবেন, জীবনানন্দ না, গল্পের নায়ক। এই হচ্ছে সেই বিপদ যার কথা আমি এক্ষুনি বলতে যাচ্ছি, তার জন্য এই গল্পের অবতারণা। গল্পের নায়ক তার সন্তানের পাশে বসে, স্ত্রী সম্পর্কে মনে মনে তার উপস্থাপনায় ঈষৎ অনুযোগ ফুটতে থাকে, স্পষ্ট করে বলে না, কিন্তু আমরা টের পাই স্ত্রী কলেজে পড়েন, তার বাড়ির লোক চান না, শ্বশুর চান না, শাশুড়ি চান না, কিন্তু তবু টাকা দিতে হয়, কারণ ছেলে টাকা দিতে পারে না। মা এসে ছেলের সঙ্গে দীর্ঘ কথোপকথন করে, এবার ছাড়িয়ে দাও ওকে, ওটা কথা নেই, পড়বে আবার কি, টাকা দিতে পারো না,
তুমি পড়াওকে যাও তোমার বউকে, চাকরি করো, ইনকাম করো, তারপরে পড়াও। শ্বশুর মশাই টাকা দেবেন বউকে, কলেজের ফিস, এর আধিক্যতা চলতে পারে। বাড়িতে এত লোকের রান্না করতে হয়, একে খাওয়াতে হয়, 3 রকম রান্না হয় বাড়িতে, আমি সারাদিন হেসে ফেলছি, বউ এসে সে কিছু করবে না, এটা পথ্যটুকু করে দিতে পারবে না, এরকম নানান অনুযোগ চলতে থাকে। মায়ের সঙ্গে প্রায় তিক্ত একটা কথোপকথন হতে থাকে। মায়ের কথাগুলো শুনলে মনে হতে পারে বাপরে এরকম করে কথা বলছেন। শেষ পর্যন্ত স্ত্রী ফেরে কলেজ থেকে, তারপর দেখা যায় বাড়িতে পুলিশ এসেছে। কেন বাড়িতে পুলিশ এসেছে? এই কারণে যে খবর আছে যে এই স্ত্রী কোন এক গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে চিঠি চাপাটিতে যুক্ত। আপনার ফস করে মনে পড়বে নিশ্চয়ই লাবণ্য দাসের কথা। উপন্যাসের মধ্যে আপনি নিশ্চিত দেখতে পান যে এই নায়কের যিনি পত্নী, তিনিও তার প্রথম জীবন কাটিয়েছেন বিহারে, পূর্ণিয়ায়। আপনাদের মনে পড়তে বাধ্য, লাবণ্য তার প্রথম জীবন ওই পর্বেই, ওই অঞ্চলে, ওই চত্বরে কেটেছে। তারপর ঢাকা, তারপর বিয়ে। আমরা জানি জীবনানন্দের ক্ষেত্রে স্ত্রী কথা লিখছেন তাহলে জীবনানন্দ থম মেরে বসে, তার কারণ একটু পরে জীবনানন্দ লিখতেই থাকবেন। তারপর স্ত্রী ফিরে এলেন, তারপরে চিঠি ঠিক এক্স্যাক্টলি খুঁজে পাওয়া গেল না, তারপর পুলিশ চলে গেল, তারপর জীবনানন্দের সঙ্গে তার স্ত্রী কথোপকথন শুরু হলো, নায়কের সঙ্গে নায়িকার কথোপকথন শুরু হলো, জীবনানন্দের সঙ্গে স্ত্রীর নয়। এবং তখন আস্তে আস্তে প্রকাশিত হতে থাকলো যে স্ত্রী নায়কের, তিনি পড়তে চান কিন্তু বাচ্চাকে দেখতে চান না, মায়ের কাছে থাকে থাকে। ওর গায়ে পাঁচড়া হয়েছে, পাউডার দিয়েছো কেন? তো কি করবো? স্ত্রী বলেন ওই রক্ত কুমুর যেসবের সঙ্গে বিছানা আমি শুতে পারি। সে কি তাই বলে এরকম সস্তার পাউডার দেবে? তার কি করবো? মা একটা কি পাঁচন মতো বানিয়ে এনেছিলেন, ও আমি লাগাতে দিইনি। কেন? ওটা করলে তো সেরে যেত না, ও খুব দুর্গন্ধ। এই কথোপকথন চলে রাত্রিরে। তারপর স্ত্রী জানায় এখানে তোমার শোয়া চলবে না। নায়ক চলে যান বাইরের ঘরে একটা চৌকি জোগাড় করতে, দেখেন সেখানে চৌকি নেই, চৌকি পড়ে আছে কয়েকদিন ধরে উঠোনের মধ্যে। সেই চৌকি ঘাড়ে করে শোয়ার বন্দোবস্ত করেন বাইরের ঘরে, স্ত্রী তাকে শুতে দেন না। তারপর হঠাৎ ঘরে ফেরত আসেন, ডেকে নিয়ে আসেন তাকে। কেন? তুমি তো আজকে এসে গেছো। স্ত্রী বলেন এসে গেছো, একটু বাচ্চাকে এখন দুধ গুলে খাওয়াও। দুধ গুলে খাওয়াতে গিয়ে দেখা যায় দুধ নেই, তাহলে পিঠুলি গুলে দাও। বাচ্চাটিও সেরকম, অনেক খুঁজে পেতে কিছুই যখন পাওয়া গেল না, চিনির ডালা একটুখানি গুলে দেওয়া হলো, তাকেই সে ঘুমিয়ে পড়লো। তারপর কথাবার্তা, পুলিশ এসে যখন ট্রাঙ্ক বের করছিল সেখান থেকে প্রচুর চিঠিপত্র উঠে এসেছে। কথাবার্তা হতে থাকলো হতে থাকলো হতে থাকলো। এই চিঠি তারার মধ্যে দেখছি আমারও পাঠানো একটা চিঠি রেশমি একটা ফিতের মধ্যে বাঁধা আছে, কিন্তু তার পাশেই আছে বিবাহপূর্ব কালে অন্যান্য প্রেমিকদের পাঠানো চিঠিও। আপনার আবার লাবণ্যের কথা মনে পড়ে। এবং তারপরে জীবনানন্দ জানাচ্ছেন তার নায়ক সেই চিঠি তারা যখন খুলে একটার পর একটা পড়ছেন, মাঝখানে কোথাও শুষ্ক ফুলের পাপড়ি বেরিয়ে আসছে, বলছেন নায়ক রেখে দাও, আজকে পরে পড়ো, না ভালো লাগছে পড়তে দেখতে। এমনি করেই রাত বেরোতে থাকে, ক্লান্তিতে পিঠ নুয়ে এসেছে, ক্ষয় শরীরে আগের মতন নেই। সারা রাত ধরে তিনি চিঠি পড়লেন। পরে উঠে দেখলেন নায়ক চিঠি পড়তে পড়তেই চিঠির উপরে মাথা রেখে ট্রাঙ্কের কাছেই ঘুমিয়ে পড়েছে গল্পের নায়িকা। উপন্যাসটা ফুরিয়ে গেল। আমার মনে হলো প্রথমত, মনে হতে পারে কারো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওই অংশটুকু জীবনানন্দ খুব ক্রোধ থেকে লিখেছে। এই একই রকম ঘটনা প্রসঙ্গ কিন্তু জীবনানন্দের অন্য উপন্যাসেও আছে। আপনাদের মাল্যবানের কথা মনে পড়ে যেতে পারে। সন্তানের প্রতি উৎপলার আগ্রহ, প্রীতি, স্নেহ, মমতা কিছুই প্রায় নেই, বারবার ঘুরে এসেছে। অন্য আরো উপন্যাসও এসেছে। জীবনানন্দের ক্ষোভ ছিল কোথাও, উপন্যাসে সেগুলোকে তিনি বারবার বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তাই তার ক্ষত তৈরি হচ্ছিল কোন রকম। এই বেদনা, এই ক্ষয়, এই বিপুল ক্ষতি, সেইতে একটি বিরাট শিল্পীর জন্য প্রয়োজনীয় ক্ষতই কি আসলে দাঁড় করাচ্ছিল তার শরীরে এবং সত্তায়। ওইখানে ওই উপন্যাসের প্রসঙ্গ উঠতে গিয়ে আমি এই কথাটা বলি, শেষের দিকে এগিয়ে যাবো, এবারে 5-7 মিনিট লাগবে আমার। আচ্ছা, স্ত্রীর কথা ক্ষোভ বশত, বেদনা বশত, আপত্তি বশত হয়তো জীবনানন্দ বুঝে দিয়েছেন এখানে সেখানে, ডাইরেক্টলি লিখছেন।
এই যে বনলতার কথা উল্লেখ করা ছিল না, পরে গবেষকেরা অনেকে বলছেন, গৌতম মিত্র বলছেন যে এই যে যার কথা ওই হস্টেলে গিয়ে মাঝে মাঝে চিকুট পাঠিয়ে দেখা করা ছিল, তিনি সম্ভবত শোভনা, তার সম্পর্কিত বোন, ওয়াই, সম্ভবতটুকুই বলছি। একেবারে কি হুবহু বলা সম্ভব, উচিত, প্রয়োজন, জরুরি? তা জানলে বাড়তি কি জানা যাবে? সম্ভাবনা কথা বলছি, হতে পারে। কিন্তু মা, এই উপন্যাসের মা যেসব কথা বলেন, মায়ের সঙ্গে যেসব আচরণ হয়, মা যেসব তুচ্ছ অকিঞ্চিতকর প্রসঙ্গে তর্ক তোলেন, খানিকটা বাবার টাকায় আমি খাই, তোমার কাছে কখনোই যাবো না, এসব কথা বলেন, সেটিও কি জীবনানন্দ নিজের জীবনের কথাই লিখছিলেন? কি করে তা সম্ভব? কারণ জীবনানন্দ বাবা এবং মা সম্পর্কে নিজের একাধিক লেখায় কি আশ্চর্য চমৎকার নতির কথা, প্রণামের কথা লিখেছেন। সুচরিতা দাস জীবনানন্দ সম্পর্কে বলতে গিয়ে বারবার বলতে মাকেও খুব ভালোবাসে, মায়ের প্রতি খুব শ্রদ্ধা সম্মান ছিলই তো, লিখেওছেন তো একাধিক লেখন, তাতে আছে তো। ব্যাসদেবের মতন বলেছেন আমার জীবনে 3 জন আচার্য, বাবা, মা আর বরিশালের স্কুলের প্রধান শিক্ষক, এই 3 জন আমার প্রধান আচার্য, যা শিখেছি ওদের কাছ থেকে শিখেছি। যদি কিছু করে থাকতে পারি তাহলে ওদের জন্য, না করে থাকতে পারলে ওদের দায়ী। এত বড় কথা লিখেছি। ব্যাসদেব এই শব্দই আছে। মাও জীবনানন্দকে এরকম আপ্যায়নে, আদরে, স্নেহে, প্রীতি রাখতেন, সবসময় চিন্তা করতেন, বলেছেন, সুচরিতা দাস বলেছেন। কিন্তু তাহলে এই উপন্যাসের মা এরকম তিক্ত, এরকম বউকে প্রায় কোণঠাসা করবার মতন কথা বলছেন, একের পর এক পারিবারিক কলহে জড়িয়ে পড়ছেন। খুবই আশ্চর্যভাবে জীবনানন্দের ডায়েরির মাঝখানে হঠাৎ উঠে আসে মায়ের সম্পর্কে 2-3টে কথা দেখেছেন জীবনানন্দ মা সম্পর্কে। কৃতদাসী মনোভাব দাঁড়িয়ে বলে আরো লিখেছেন, ইররিপেয়ারেবল, একে সারিয়ে তোলা যাবে না। তারপরে লিখেছেন লাবণ্যর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে, লিখেছেন। ইঙ্গিত করেছেন যে প্রথম সন্তান হওয়ার পরে বলেছেন মা আর নয়, অথবা 2-4-6 বছর যাক তারপর। কি আশ্চর্য! জীবনানন্দ লিখছেন ডায়েরিতে, কি আশ্চর্য! এখনকার দিনে মেয়ে আর ছেলে কোনো আলাদা করা উচিত না। উপন্যাসেও কার্যত নায়ক ঝগড়া করে বাবা মার সঙ্গে, খানিকটা তর্কই করে বাবা মার সঙ্গে না মায়ের সঙ্গে, যে না পড়বে, পাশ করবে, এটা ফলে আছে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কিন্তু ডায়েরির লোকটাই কি আসল লোক? উপন্যাস যে লিখলো, কবিতা যে লিখলো, সে লোকটা কি নকল? উপন্যাস পড়বার পরে যখন ডায়েরির দিকে হাত বাড়িয়ে এগোবো, তখন কি আমরা এই সিদ্ধান্ত করবো যে ও এতকাল এই যে হে হৃদয় লিখেছিল, রাশি রাশি দুঃখের খনি ভেদ করে এইসব শোনা যায়, শত ঢল ঝর্ণার ধ্বনি, ওইটা তাহলে ঠিক নয়। ডায়েরিটা আসল। এই ক্লেদ, এই মাস্টারবেশনের কথা, এই পরশ্রী কাতরতার কথা, এই বন্ধু বুদ্ধদেব বসু সম্পর্কে তিক্ত অনুভূতিগুলির কথা, এই অসহার কথা, ঈর্ষার কথা ডায়েরিতে ঠিক ঠিক করছে, এইটি আসল জীবনানন্দ। এটি বলবো কি কি আসল? আসলে কি এমন? তাহলে এই ডায়েরি যে আবিষ্কৃত হচ্ছে, আরো হয়তো হবে, এসবই তার ক্ষত চিহ্নের ভান্ডার। ডায়েরিতে যা লোক লেখে তা কি সব সত্যি কথা লিখে? গল্প উপন্যাসে বানিয়ে লেখে, যা বাইরে বলে তা বানানো। ডায়েরিটা আসল, এমন কথা বিশ্বাস করতে খুব ইচ্ছে করে। কিন্তু ডায়েরিতে যখন সে ভাষায় লেখে, শব্দ ব্যবহার করে লেখে, তখন সে লিখতে লিখতেও তারও আড়ালে আর কি কি গোপন করে তার তো কোনো হদিশ আমাদের জানা থাকে না। সে নিজের থেকেও কিছু গোপন করছে কিনা? তাহলে ডায়েরির যে সে, তারও পেছনে আর একটা দ্রষ্টা সেও তো থাকা সম্ভব। সেই দ্রষ্টা সে, পিছনের সে, ডায়েরির সে, উপন্যাসের সে, কবিতার সে, কোনটা আসল? নাকি সবগুলো মিলিয়ে একটা ক্রমাগত যাতায়াত, ছটকা ঝটকি, মারামারি, খুব তর্কাতর্কি, এসব চলতে চলতে শেষ পর্যন্ত হে হৃদয়ের মতন কবিতা উঠে আসে? এইটা তার ব্যথার অন্দরমহল, ক্ষতের অন্দরমহল, যার মধ্যে ওই ইউরোপ থেকে শুরু করে আমেরিকা এবং আফ্রিকা এবং অন্যান্য মহাদেশ, তাদের সমূহ ভাঙন এবং তার ঘরের অন্তঃপুর,
তার প্রাক্তন প্রেম, আত্মীয়া, কিংবা ছোটবেলাকার মনিয়া, যার চোখ ছিল নীল, যে গঙ্গাসাগরে ডুবে মারা গিয়েছিল, কবিতাতে যার কথা সরাসরি বলা আছে বলে মনে করছেন কেউ কেউ। এত রকমের ক্ষতচিহ্ন যখন আর কেবল বিবৃতির বিষয় থাকে না, তখন আমরা একজন পরিণত জীবনানন্দকে পাই। এবং তখনই কার্যত থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবেও এইটাকে একটা কাঠামোর চেহারা পেতে দেখি বলে আমার প্রস্তাব এবং বিশ্বাস যে এটি কার্যত আধুনিকতার ওই বৃহত্তর মাত্রাটি তৈরি করে, যা কেবল ধূসরতার কথা, ক্ষয়ের কথা, ডেকাডেন্সের কথা, ইন্দ্রিয় ঘনত্বের কথা, রহস্যময় আধারের কথা বলে না। তা ক্রমাগত নিজেকে খুঁড়ে, নিজেকে ক্ষতবিক্ষত করে, সেই ক্ষতটিকে বহন করতে করতে, অর্জিত ক্ষতের সাহচর্য পেতে পেতে যে দৃষ্টির প্রসার ঘটাতে চেষ্টা করে, যে বৃহৎ মানুষের কথা ভাববার চেষ্টা করে। গান্ধীকে নিয়ে কবিতা লেখে, গান্ধীকে আইকনের মতো দান করার চেষ্টা করে। কবিতার মধ্যে লেনিনের কথা, বুদ্ধের কথা, জরাথুস্ট্রের কথা, বাংলা কবিতা এরকম তালিকার মতো করে প্রায় কমা 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 দিয়ে লাওৎসের কথা এক নিঃশ্বাসে তুলে দিতে, মরিয়া হয়ে প্রায় তুলে দিতে। এই নামগুলি কেবলমাত্র তালিকার মতো না, কতগুলো নাম হয়ে যাচ্ছে, কবিতার বদনাম হতে পারে এতে, এই সম্ভাবনাকে তোয়াক্কা না করে যখন তিনি করেন, তখন আসলে বুঝতে পারা যায়, অনুমান করতে পারা যায় যে বিপুল ক্ষত বহন করতে করতে, কেবল ক্ষয়ের ধারা বিবরণী না দিতে দিতে, এই ক্ষত সঙ্গী করে ক্ষত চেতন একটি পরিস্থিতিতে পৌঁছে তিনি আরো সমর্থ আধুনিকতার প্রস্তাব রাখার চেষ্টা করছিলেন, যা বুদ্ধদেবের সঙ্গে বা তার সমকালীন অন্য আরো অনেকের সঙ্গে, তার বামপন্থী অ্যাডমায়ারদের বা নিন্দুকদের সঙ্গে পুরোপুরি মিলে। ক্ষত কেমন হয় আসলে সেটা খানিক টের পাওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা কবিতা পড়ে শোনাই। ভয় পাবেন না, আমার কবিতা নয়, রণজিৎ দাসের লেখা কবিতা। কবিতার নাম ব্যথা ও ক্ষত। ক্ষত কিভাবে কাজ করে, ক্ষত কিভাবে থাকে সঙ্গে, ক্ষত কিভাবে অর্জন করতে হয়, পেতে হয়, ব্যথা পেতে পারার মতন, সাফারিং কি করে পেতে হয়। মুরাকামির কথা এখন খুব একটা পপুলার হয়েছে, অনেকেই মাঝে মাঝে উদ্ধৃত করেন দেখি। পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশন। এমনি ব্যথা গায়ে আঁচড় কাটলে সকলের লাগে। The point is whether you wish to suffer or not. তো সেই সাফারিং যদি থাকে তাহলেই এই ক্ষত বহন করা হয়। পেইন আসে এবং যায়, সাধারণ ব্যথা। কিন্তু সাফারিং সেইটা কার্যত তোমার পরের সিদ্ধান্ত, পরের কাজ, পরের ভাবনা তাকে নিয়ন্ত্রণ করে, তাকে ডিকটেট করে, তাকে পথ দেখায়, তাকে হাত ধরে নিয়ে যায়। তো ব্যথা ও ক্ষত শীর্ষক এই কবিতাটি পড়ে শোনায় আপনাদেরকে রণজিৎ দাস। ক্ষত শুকোয়, ব্যথা কমে যায়। কখনো আবার ক্ষত শুকোয় কিন্তু ব্যথা থেকে যায়। বুকের ভিতরে শুধু ব্যথা থাকে, বুকের উপরে ক্ষত চিহ্ন মুছে যায়। বহুদিন পরে সেই হঠাৎ উধাও ক্ষত কি কারণে ফিরে আসে প্রাচীন ব্যথার খোঁজে। সারা দেহের দুহাত পোলায়, খুঁজে পায় না বুকে পিঠে ছুরিকাঘাতের দাগ। ব্যর্থ হয়ে ফিরে চলে যায়। ব্যথা মর্মে লীন, তার ক্ষত চিহ্ন মুছে গেছে কবে। শুদ্ধ ও নির্জন ব্যথা বেঁচে থাকে নিজেরই গৌরবে। কখনো কখনো ক্ষত চিহ্নগুলি দেখতে পাওয়া যায় না দপদপে, কিন্তু ব্যথার সঙ্গী হয়ে, ব্যথার উপস্থিতির সামর্থ্যে এই ক্ষত অন্তর্গত হয়, থাকে। এই ক্ষত সবার সৌভাগ্যে জোটে না। এই ক্ষত অর্জন করার জন্য যে পরিশ্রম, যে পরিবেশ, যে সচেতনতা, যে নিষ্ঠা,
প্রয়োজন হয়, জীবনানন্দের মতো কবির তা থাকে ছিল। ক্ষতই তো আসলে আমাদের অর্জন। ক্ষত যদি না পাই, না হয়, তাহলে বুঝি কি করে মানুষ হিসেবে বেঁচে আছি। জীবনানন্দ এখন বেঁচে থাকলে তার কবিতায় নিশ্চিতভাবে ক্ষত হয়ে ফুটে উঠতে পারত, উঠত। এত নামের পাশাপাশি এত শহরের নাম, তাদের সব নাম আমি শুনি জানি না, তার কবিতাকে পেয়েছি, নিশ্চয়ই ফুটে উঠত গাজার নামে। জীবনানন্দের আধুনিকতায় তাই ক্ষত, অর্জিত ক্ষত এবং ক্ষত নির্ভরতা, ক্ষতকে লালন করতে করতে সক্ষমতায় পৌঁছানো, সেইটাই তার আধুনিকতার অত্যন্ত জরুরি দিক। তিনি যে অলিখিত ইশতেহার তার কবিতায় ছড়িয়ে রেখেছেন আধুনিকতা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী হচ্ছে এই অর্জিত ক্ষত। ধন্যবাদ।